এই পতিতালয়ের মেয়ে ভার্সিটিতে কি তুমি কাস্টমার খুঁজতে আসো? হঠাৎ স্যারের এমন প্রশ্নেই নীলা সহ ক্লাসের সবাই চমকে ওঠে। স্যার নীলাকে দাঁড় করায়। ক্লাসের সব ছাত্রছাত্রীরা নীলার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ভার্সিটি কি তোমার পতিতালয় মনে হয়? স্যারের এমন প্রশ্নে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে যায়। নীলা অবাক চোখে তাকিয়ে থাকে স্যারের দিকে। নীলাকে নিশ্চুপ থাকতে দেখে স্যারের আবার প্রশ্ন করে, কি হলো, কথা বলছো না কেন? তোমার বাবা কি করে? নীলা আস্তে আস্তে বলে, পুলিশের চাকরি করে স্যার। ও তোমার বাবা জনগণের টাকা মেরে খাচ্ছে, আর তুমি জনগণকে সবকিছু দেখিয়ে বেড়াচ্ছ, তাই না? নীলা কিছু বলতে যাবে তার আগে স্যার বলল, এই তোমাদের কারো কাছে যদি কোনো এক্সট্রা ওড়না থাকে তাহলে প্লিজ ওকে দাও। নীলার বান্ধবী মুস্কান তার ব্যাগ থেকে একটা ওড়না বের করে নীলার গায়ে জড়িয়ে দেয়। স্যার আবার বলতে শুরু করে, জানো নীলা, আজ তোমাদের মতো কিছু আলট্রা মডার্ন মেয়েদের জন্য আমাদের দেশের পুরো নারী জাতিকে লাঞ্ছিত হতে হচ্ছে। তোমাদের মতো কিছু মেয়ে যারা আধুনিকতার নামে ছোট ছোট পোশাক পরে নিজের সব কিছু দেখিয়ে বেড়াচ্ছে মানুষকে, আর এর ফল ভোগ করতে হচ্ছে অসহায় মেয়েদের। আচ্ছা নীলা, আমাকে একটা কথা বলো তো, তোমরা যে এমন খোলামেলাভাবে সবাইকে সব কিছু দেখিয়ে বেড়াচ্ছ, এতে কি তোমার লাভ হচ্ছে? ছেলেটা তোমার দিকে আকৃষ্ট হচ্ছে, ছেলেরা তোমার সাথে প্রেম করার জন্য লাইন ধরে দাঁড়িয়েছে। একটা কথা বলি শোনো, যে ছেলেগুলো আজ তোমার সাথে প্রেম করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে তারা কিন্তু কখনো তোমাকে বিয়ে করবে না। 2 দিন মজা নিবে, তারপর দেখবে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলেছে। স্যারের কথা শুনে নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলে। কি প্রমাণ নিবা? আচ্ছা তাহলে এখনই প্রমাণ দিচ্ছি আমি। স্যার ক্লাসের সবচেয়ে সুন্দর ছেলে আসিফকে দাঁড় করায়। আচ্ছা আসিফ, তুমি কি চাইবে তোমার ওয়াইফ কখনো নীলার মতো এমন খোলামেলা পোশাক পরে সবার সামনে ঢং ঢং করে ঘুরে বেড়াক? আসিফ জবাব দেয়, না স্যার, এমন মেয়েদের সাথে সাথে প্রেম করে যাই, বিয়ে করে যায় না। কেন বিয়ে করা যায় না কেন? এদের স্বভাব কখনো চেঞ্জ হয় না। আর একটা ছেলে কখনোই চাইবে না তার স্ত্রী খোলামেলাভাবেই চলাফেরা করুক আর অন্য পুরুষ তার দিকে খারাপ দৃষ্টিতে দেখুক। তোমার গার্লফ্রেন্ডকে ছোট ছোট কাপড় পরিয়ে তুমি সবাইকে দেখাতে পারবে, তাহলে বউকে কেন পারবে না? তোমরা গার্লফ্রেন্ডের সাথে মজা নিয়ে সেই ভিডিও আবার ফেসবুকে ভাইরাল করে দিতে পারো, আর বউকে ছোট কাপড় পরে সবাইকে দেখাতে পারবে না? হ্যাঁ, গার্লফ্রেন্ড কি মেয়ে না? তার কি মান সম্মান নেই? এখন বলবে স্যার ও তো আমার আপন কেউ না, ওর যা খুশি হোক তাতে আমার কি। এরপর যখন বেশি প্রেশার দিব তখন তখন সুবার মতো বলবে মজা আমিও পেয়েছি, মজা সেও পেয়েছে। এখন জনগণ একটু মজা নিক, তাই না? স্যার বলে একটা তাচ্ছিল্যের হাসি দিল। পেছনে থেকে একজন বলল, জি স্যার, জনগণের কি মজা নেওয়ার অধিকার নেই? স্যার এবার একবার সেদিকে তাকিয়ে বলল, আসলে তোমাদের যে নৈতিক শিক্ষার অভাব সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। বাবা মা তোমাদের নৈতিক শিক্ষা দিতে পারেনি, যার কারণে আজ চারিদিকে এত ধর্ষণ হচ্ছে। আচ্ছা আসিফ বসো। তো নীলা শুনলে তো আসিফ কি বলল? তোমাদের মতো মেয়েদের সাথে শুধু প্রেম করা যায়, বিয়ে করা যায় না। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নীলার শরীরের মধ্যে যেন আগুন জ্বলা ছিল, কিন্তু সে তাও চুপচাপ দাঁড়িয়ে স্যারের কথা শুনছে। আচ্ছা নীলা, তোমার কি এটা আমেরিকা মনে হয় বা ইন্ডিয়া? ওখানে তুমি বিকিনি পরেও ঘুরতে পারো, কেউ দেখতে আসবে না। কিন্তু এটা বাংলাদেশ, একটু শালীন পোশাক পরে আসতে পারো না? এই পোশাকগুলো যেগুলো তুমি পরো এগুলো না হয় বাসায় পরো। আমি তো তোমাকে একদম বোরখা পরে পর্দা করে আসতে বলি নাই। তোমার মতো এই ক্লাসে তো আরও 15-20 জন মেয়ে আছে, তাদের দিকে দেখো একটু, তারা সবাই তো আর পর্দা করে আসে না। তোমার বান্ধবী মুস্কানকে দেখো, ও তো সালোয়ার পরে আসে, কিন্তু সে পরিপাটিভাবে চলাফেরা করে। জানো নীলা, তোমাকে দেখার অধিকার শুধু তোমার স্বামীর আছে। তুমি যে এমন ছোট ছোট কাপড়গুলো পরে নিজের দেহ দেখিয়ে বেড়াচ্ছ, এটা ঠিক না। সবাই অবাক চোখে নীলার দিকে তাকিয়ে আছে। নীলার মতো বদরাগী মেয়ে স্যারের এতগুলো কথা শুনেও চুপ করে আছে। কেউ এটা বিশ্বাস করতে পারছে না। আচ্ছা নীলা, তোমার মা তোমাকে কিছু বলে না? মার কথা শুনে নীলার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কি হলো, কাঁদছো কেন? নীলার পাশ থেকে মুস্কান বলে, স্যার, নীলার মা বেঁচে নেই। ও আই অ্যাম সরি, আসলে আমি জানতাম না তো। আসলে খুব কষ্ট লাগে যখন দেখি তোমার দিকে, মানে তোমাদের মতো ছাত্রীদের দিকে বখাটে ছেলেগুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তোমরা তো কোনো বাজারের পণ্য না যে তোমরা এতটা সস্তাভাবে
নিজেকে উপস্থাপন করছো। মেয়েরা, তোমাদের সবাইকে বলছি, তোমাদের দেখার অধিকার একমাত্র তোমাদের স্বামীর আছে। পরপুরুষদের নিজের দেহ দেখিয়ে নিজের দম কমিয়ে দিও না। আর নীলা, তোমাকে বলছি, নেক্সট টাইম যেন এসব ফালতু ড্রেস তোমার গায়ে না দেখি। ক্লাস শেষে নীলা আর তারেকের জন্য বান্ধবীর সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। নীলা, আমার মনে হয় কি জানিস, আবির স্যার তোকে পছন্দ করে। তাছাড়া কেন তোকে সামান্য কাপড়ের জন্য এত বকতে যাবে? স্যার তো কখনোই কাউকে এসব বিষয়ে নিয়ে কিছু বলেই না। মাহি বলল, আমারও তাই মনে হয়। দেখিস না, আমরা পড়া না পারলে আমাদের কত বকে, কিন্তু তোকে কিছুই বলে না। সামথিং সামথিং বলেই মুস্কান মুচকি হাসি দেয়। ওই চান্দুর আমি সামথিং সামথিং বের করব। শালা নীলাকে চেনে না, সামান্য টপস পরে এসছি বলে আজ পুরো ক্লাসের সামনে আমাকে অপমান করলো। ওই চান্দুরে আমি মজা বোঝাবো। ওই কি মনে করছে আমার বাবা হাবিলদার? ওই চাঁদ তো আমার বাবারে চেনে না। বাবারে বলে যদি ওর চাকরি না খাওয়াইছি, তাহলে আমার নাম নীলা চৌধুরী না। আর আমি কাল থেকে রেগুলার টপস পরে আসবো, দেখি ওই শালা কি করে। কখন থেকে শালা শালা বলে যাচ্ছিস? তুই কি ভুলে গেছিস উনি আমাদের স্যার হয়? রাখ তোর স্যারের গোষ্ঠী ষষ্ঠী মারি। ওই ব্যাটা আমার ক্লাসের মধ্যে অপমানিত করছে, আমি ওকে পুরো ভার্সিটির সামনে অপমানিত করব। সেদিকে তাকাতেই দেখলো নীলা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আর তাকে দেখে কিছু বখাটে ছেলে ওই বাজে কমেন্ট করছে। আবিরের রাগে টমেটোর মতো লাল হয়ে গেছে, ইচ্ছে করছে ওই ছেলেগুলোকে আচ্ছা মতো ধোলাই করতে। নীলার ওপরেও ভীষণ রাগ হচ্ছে। কাল এত কিছু বললো, তাও মেয়েটা আজকেও সেম ড্রেস পরে আসছে। আসলে এরা বড়লোক বাপের বিগড়ে যাওয়া মেয়ে, এদের হাজার বোঝালেও এরা বুঝবে না। কথাটা মনে মনে ভাবলো আবির। ক্লাসে ঢুকেই আবির নীলাকে দাঁড় করিয়ে বলল, নীলা, তোমাকে না কালই বললাম এসব ফালতু ড্রেস পরে আর ক্লাসে আসবে না? তাহলে আজ আবার সেম ড্রেস পরেছো কেন? একজন ছাত্র পেছন থেকে বলল, কাল তাও ঢিলা ঢালা ড্রেস পরেছিল, আজ তো একদম টাইট ফিটিং ড্রেস পরে আসছে, বেয়াদব মেয়ে। নীলা সেই দিকে না তাকিয়ে বলতে শুরু করলো, দেখুন স্যার, এটা স্কুলও না কলেজও না যে আপনার চিপ রুলসগুলো ফলো করতে হবে আমাকে। বিশেষ করে এই ড্রেসের ব্যাপারটা তো আমি কখনোই মানতে পারবো না। এটা ভার্সিটি, সো আমি এখানে কি পরে আসবো সেটা নিশ্চয়ই আপনি ঠিক করে দেবেন না? বুঝলাম। তাহলে তুমি বলতে চাইছো যে তুমি এসব ড্রেস পরেই আসবে, তাই তো? ঠিক ধরেছেন। আর একটা কথা, কাল চুপ করেছিলাম বলে ভাববেন না আমি কথা বলতে পারি না। ওকে, এখন বসো। ও স্যার, আসল কথা বলতেই তো ভুলে গেছি। আর আবির বিরক্তি নিয়ে বলল, কি বলবে বলো। আমরা সবাই মানি আপনি অনেক ভালো টিচার, আপনি অনেক সুন্দর করে পড়াতে পারেন, অনেক সুন্দর করে বোঝাতে পারেন, কিন্তু তাই বলে আমাদের নৈতিক শিক্ষার অভাব, বাবা মা আমাদের নৈতিক শিক্ষা দিতে পারেনি, এসব কথা বলার রাইট আপনাকে কেউ দেয়নি। সো পরবর্তীতে এসব না বললে খুশি হব। আর আমার মনে হয় আমাদের যথেষ্ট পরিমাণে নৈতিক শিক্ষা আছে। আবির আস্তে আস্তে বলে, কেমন নৈতিক শিক্ষার সম্পর্কে জ্ঞান রয়েছে তা তো দেখতেই পাচ্ছি। স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না। জি স্যার, কিছু বললেন? আবিরের কথা নীলা শুনতে পারেনি। না কিছু না, তুমি বলো। জি স্যার, আপনি একজন শিক্ষক, আপনার কাজ হলো আমাদের পড়ানো। সো আপনি আসবেন, পড়াবেন, এরপর চলে যাবেন। হুদাই জ্ঞান দিতে আসবেন না। আপনার রাজারা কথা বা জ্ঞান যাই বলে এসব শুনতে আমরা এখানে আসিনি। আপনি স্যারের মতো থাকবেন, বেশি লাফাবেন না। শেষে নীলা আস্তে করে বলল, 2 টাকা স্যার আমাকে শেখাতে আসছেন নৈতিক শিক্ষা। নীলার এমন কথা শুনে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেল। কেউ ভাবতেই পারেনি নীলা স্যারকে এমন কথা বলবে। ক্লাসের সবাই নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা বলা শেষে কথা শুনে আবিরের চোখ মুখ শুকিয়ে গেছে। আবিরের চোখের কোণে জল চলে এসেছে। পেছনে ফিরে ক্লাসের সকলের অগোচরে আবির রুমাল দিয়ে চোখের কোণে জমে থাকা জল মুছে। আবির ভাবতে পারেনি নীলা তাকে এমন ভাবে অপমান করবে। সে কাল যা বলেছে সব তো নীলার ভালোর জন্যই বলেছে। আসলে মানুষের ভালো করতে নেই। আবির অনেকটা স্বাভাবিক হয়ে নীলাকে প্রশ্ন করে, আমার কাজ পড়ানো, তাই না? জি স্যার। তো পড়াশোনা করছো কিছু? নীলা স্বাভাবিকভাবে জবাব দেয় স্যারকে। ওকে, তাহলে দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে থাকবো মানে? নীলা একটু জোরেই বলে কথাটা। আকাশ বলে, স্যার তো শুধু দাঁড়িয়ে থাকতেই বলেছেন, কান ধরে থাকতে বলেননি যে এটা তোর বাপের ভাগ্য। আকাশ তুই চুপ থাক, আমি প্রশ্নটা স্যারকে করেছি।
দাঁড়িয়ে থাকবে মানে দাঁড়িয়ে থাকবে। আর যদি দাঁড়িয়ে থাকতে ইচ্ছে না করে তাহলে ক্লাস থেকে বেরিয়ে যেতে পারো, দরজা খোলাই আছে। নীলা আস্তে আস্তে বলে। এমনভাবে বেরিয়ে যেতে বলছে যেন ওর বাবার ভার্সিটি। পাশ থেকে মুস্কান ইশারায় নীলাকে চুপ করতে বলে। আবির চোখের আড়াল হয় না বিষয়টা। কিছু বললে কি? আপনাকে না স্যার, মুচকানকে বললাম। আজ কি বার? ও ভালো। আর মুস্কান, তোমাকে যেন পরবর্তী ক্লাস থেকে নীলার পাশে বসতে না দেখি। স্যার এখন কি আপনি কার পাশে কে বসবে সেটাও কি ঠিক করে দেবেন? আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। সো হয় তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আর না হয় ক্লাস থেকে বেরিয়ে যাও। আর মুস্কান আমার কথা অমান্য করলে একদম ট্রান্সফার করে চট্টগ্রাম পাঠিয়ে দিব। নীলা ব্যাগ নিয়ে যেতে যেতে বলল। আইসে আমার প্রধানমন্ত্রী, উনি বললেন আর ট্রান্সফার হয়ে গেল। নীলা বেরিয়ে যাওয়ার পরে আবির পড়াতে শুরু করে, কিন্তু আবির কিছুতেই স্বাভাবিকভাবে পড়াতে পারছিল না। বারবার তার গলা জড়িয়ে আসছিল। সেদিন কোনো রকমে ক্লাস শেষ করে আবির তার কেবিনে গিয়ে ওয়াশরুমে ঢুকে বেসিনের সামনে দাঁড়িয়ে বারবার চোখে মুখে পানি দিতে থাকে। ক্লাস 10 থেকে আবির ছাত্র হিসেবে পড়াচ্ছে। কেউ কোনো দিন তাকে এইভাবে অপমান করেনি। কত ছাত্রের পিঠে আবির লাঠি ভেঙেছে, আর কত ছাত্রকে পিটিয়ে সোজাও করেছে। কেউ কোনো দিন একটা টু শব্দ পর্যন্ত করেনি। আর আজ তার সামনে কি হলো? নীলা, আকাশ আর বর্ষা বসে বসে আড্ডা দিচ্ছে। দোস্ত, তুই তো আজ ফাটিয়ে দিয়েছিস। আজ যে বাস দিয়েছিস তাতে মনে হয় না স্যার নেক্সট টাইম আর তোর সাথে লাগতে আসবে। মামা সবে তো শুরু, আগে দেখো হোতা হে কিয়া। ওই চান্দু আমারে ক্লাস থেকে বের করে দিয়েছে, আমি ওকে ভার্সিটি থেকে বের করে দিব। শালা নীল চৌধুরীকে কে না চেনে। একটু পর মুস্কান আর মাহি তাদের সাথে যোগ দেয়। নীলা, তুই আর স্যারকে যে কথাগুলো বললি ওগুলো বলা কি খুব বেশি প্রয়োজন ছিল? জানিস তোর কথা শুনে স্যার কতটা কষ্ট পেয়েছেন? আইসে আর একজন স্যার চামচি। এতই যখন স্যারের জন্য কষ্ট হচ্ছে তাহলে টিস্যু দিয়ে স্যারের চোখের পানি মুছে দিয়ায়। যা ভাগ এখান থেকে। মুস্কান নীলার কথা শুনে হনহন করে সেখান থেকে চলে যায়। নীলা, তুই কিন্তু আজ বড্ড বেশি বেশি করে ফেলেছিস। স্যারের সাথে এরকম রিয়েক্ট করা তোর মোটেও ঠিক হয়নি। স্যার আমাদের গুরুজন। স্যার না হয় একটু পার্সোনাল কথা বলেই ফেলেছেন। ওই কথাগুলো হয়তো স্যার তোকে একাধিকও বলতে পারতেন, তাই বলে তুই সবার সামনে স্যারকে এভাবে অপমান করতে পারলি? আর স্যার যা বলেছেন সব তো তোর ভালোর জন্যই বলেছেন। দেখ মাহি, আমাকে জ্ঞান দিতে আসবি না এখন। তুই প্লিজ এখান থেকে যা, তোকে দেখলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে আবার। যাচ্ছি, তবে নীলা মনে রাখিস আজ তুই যেটা করলি এর জন্য একদিন তোকে বড় ধরনের মাশুল দিতে হবে। আর একটা কথা, আবির স্যার তোকে তার সাথে দেখা করতে বলেছেন। বলে মাহি চলে যায়। নীলা আবিরের কেবিনের সামনে গিয়ে নক করে। স্যার, আপনি আমায় ডেকেছিলেন? আবির গভীর মনোযোগ সহকারে কি যেন ভাবছিল। নীলার কথায় ভাবনার ইতি টেনে নীলাকে দরজা বন্ধ করে ভেতরে আসতে বলে। নীলার দরজা বন্ধ করার কথা শুনে একটু ভয় পেলেও বুকে সাহস নিয়ে নীলা আবিরের সামনে গিয়ে দাঁড়ায়। আবির বলতে শুরু করে। দেখুন নীলা, গতকাল আমি আপনাকে যে কথাগুলো বলেছি আপনার ভালোর জন্যই বলেছি। এতে করে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সরি। আসলে ওই কথাগুলো হয়তো সবার সামনে না বলে আপনাকে একান্তভাবে বলার প্রয়োজন ছিল। আর আমার জানা ছিল না যে আপনি বখাটে ছেলেদের আজে বাজে কমেন্ট শুনে মজা পান। যাই হোক, যেটা বলার জন্য আপনাকে এখানে ডেকেছি সেটা হলো লাইফটা আপনার। আপনি যা ইচ্ছে করতে পারেন। আপনার পার্সোনাল বিষয় নাক গলানোর আমার কোনো অধিকার নেই। তাই আমি আর আপনার পার্সোনাল বিষয়ে নাক গলাতে যাব না। আর কখনো কোনো ভুল করলেও আমি শুধরে দিতে যাব না। আপনার ভাষায় যেটাকে জ্ঞান দেওয়া বলে। আপনি এখন আসতে পারেন। স্যারের মুখে হঠাৎ আপনি ডাক শুনতে অস্বস্তি বোধ হলো। ও নীলা বেশ খুব খুশি। স্যার তাকে সরি বলছে ভাবা যায়, কিন্তু নীলা জানে না সামনে তার কত বড় বিপদ অপেক্ষা করছে। নীলার খুশিতে লাফাতে ইচ্ছে করছে। নীলা স্বপ্নেও ভাবেনি আবির তাকে সরি বলবে। নীলা আবির স্যারের কেবিন থেকে বের হতেই আকাশ আর বর্ষা তার কাছে গিয়ে এগিয়ে গেল। কিরে, স্যার কি বললো? বকা টকা দিয়েছে নাকি? না রে পাগলা, আমার তো খুশি হতে তোদের ট্রিট দিতে ইচ্ছে করছে। কেন, স্যার তোকে কিস করেছে নাকি? রুদ্র, তুই সব সময় একটু বেশি বুঝিস। আর ওই চান্দু কিস করবে, তাও আবার নীলা চৌধুরীকে? ওই বেটা চান্দুর এখনো সেই যোগ্যতা হয়নি, বুঝতে পারছিস? তো ভেতরে কি হয়েছে সেটা তো বলবি। চান্দু আমাকে সরি বলেছে। কি, সত্যি? আকাশ আর বর্ষা অবাক হয়ে বলল। সত্যি। বর্ষা নীলার হাত ধরে টানতে টানতে বলল, তাহলে এখন ক্যান্টিনে চল। এত সুন্দর একটা খবর, একটু যদি সেলিব্রেশন না হয় তাহলে কি হবে?
আর তোর তো এটা একটা পার্টি থ্রো করা উচিত। কি বলিস আকাশ? নীলা, বর্ষা কথাটা কিন্তু একদম ঠিক বলেছে। তোর একটা পার্টি থ্রু করা উচিত। তোরা যখন এত করেই বলছিস তখন তো একটা পার্টি দিতেই হয়। ওই চান্দুকে আগে ভার্সিটি থেকে বের করে দিয়ে তারপর বাবাকে বলে একটা বড় সড়ো পার্টির ব্যবস্থা করবনি। বর্ষা মনে মনে বলে, ভার্সিটি ওর বাবার, এই বলল আর ওর কথা মতো ভালো একটা স্যারকে ভার্সিটি থেকে বের করে দিল। ওই বর্ষা, বুড় করে কি বলছিস রে? না মানে আজ না হয় পার্টি না দিলি তুই তো দিতে পারিস। তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে ক্যান্টিনে চলে যা। নীলা, আকাশ আর বর্ষা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ আকাশ বলল, দেখ নীলা, বাহিরে একবার দেখ। নীলা বাইরে তাকাতেই দেখলো মুস্কান আবির স্যারের বাইকে উঠে কই জানি গেল। মুস্কান তো আবার স্যারের সাথে ইটিস পিটিস করতেছে না? তখন দেখলি না স্যারের কথা শুনে কেমন রেগে মেগে চলে গেল। আবার স্যার পক্ষ নিয়েও কথা বলে। এমন কিছুই নয়, আমার যা মনে হয় মুস্কান যে কিপটা দেখ কোথাও হয়তো যাবে টাকা বাঁচানোর জন্য স্যারের বাইকে উঠে পড়েছে। বেয়াদব হলে যা হয় আর কি। আকাশ, তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা না বলাই ভালো। মুস্কান মোটেও কিপটা না, তো পরবর্তী ওর সম্পর্কে কিছু বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলিস। আবির বাইক নিয়ে ভার্সিটি থেকে বাড়ি যাওয়ার জন্য বেরোতেই মুস্কান বাইকের সামনে দাঁড়ালো। কি হলো মুস্কান, এমন পাগলের মতো বাইকের সামনে এসে দাঁড়ালে কেন? আমিও আপনার সঙ্গে যাব। হঠাৎ আমার সঙ্গে যাবে কেন? মামুনি যেতে বলেছে তাই যাব। আপনার কোনো সমস্যা? তো আপনার মামুনিকে বলতে পারেননি আপনার জন্য গাড়ি পাঠাতে? মামুনি বলেছে আমার এই ভার্সিটিতে তার ছোট ছেলে নাকি মাস্টারি করে, তাকে বললে সে নাকি আমাকে মামুনির কাছে নিয়ে যাবে। তাহলে এখন ভনিতা না করে আপনি উঠে পড়ুন প্লিজ। মুস্কান ঝটপট আবিরের বাইকের পেছনে উঠলে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। মুস্কান, কি করছিস? মানুষ দেখছে তো। এখানে এমন চিপকা চিপকে কি না করলেই নয়। দেখুন, আপনি কিন্তু এখন আর আমার স্যার নই, সো আমাকে জ্ঞান দিতে আসবেন না। আমি শুধু জ্ঞানীদের, তাই না মুস্কান? মলিন কণ্ঠে কথাটা বলল আবির। সরি ভাইয়া, আমি ঠিক ওইভাবে কথাটা বলতে চাইনি। আর তুমি এখনো নীলার বিষয় নিয়ে পড়ে আছো। নীলা একটু জেদি টাইপের মেয়ে, ওর কাছে ও যেটা করে সেটাই ঠিক। আমার মনে হয় ও যা খুশি করুক, তোমার আর ওকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমি চাই না অমন ফাজিল মেয়ের জন্য আমার ভাইয়ের মান সম্মান নষ্ট হোক। আমিও সেটাই ভাবলাম। আর তোকেই ও যেন ওর সাথে মিশতে না দেখি। এরপর যদি ওর সাথে দেখি তোকে একদম হাত পা ভেঙে বাসায় রেখে দেব। তাহলে তো আমার ভালোই হবে। কোনো পড়াশোনা করতে হবে না, কোনো কাজ করতে হবে না, শুধু খাবো আর ঘুমাবো। কি মজা হবে বলো? মুস্কান, তুই কিন্তু দিন দিন ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস। আবির বলল, বোনটা কার সেটা দেখতে হবে না? রাস্তার মধ্যে আবির আর কোনো কথা বলেনি। বাড়িতে এসে সোজা মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। কি হয়েছে বাবা, শরীর খারাপ? না। ভার্সিটিতে কিছু হয়েছে? না কিছু হয়নি। তুমি একটু মাথা মালিশ করে দাও না, খুব যন্ত্রণা করতেছে। তুই বললেই হলো, কিছু হয়নি? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আবির তার মায়ের কোমর জড়িয়ে ধরে বলল, আচ্ছা মা, আমি কোনো কিছু না বললে তুমি কিভাবে বুঝতে পারো যে আমার মন খারাপ বা আমার সাথে কোনো কিছু হয়েছে? মা মুচকি হেসে বলল, প্রত্যেক মাই তার সন্তানের মুখ দেখলেই বুঝতে পারে তার মনের মধ্যে এখন কি চলছে। তুই যদি আমাকে কোনো কিছু নাও বলিস, তবুও আমি তোর চোখ মুখ দেখলেই বুঝতে পারি। এটা সব মায়েরা বুঝতে পারে। তুমি আমার মুখ দেখে বলতে পারবে আমার মনের মধ্যে কি চলতেছে? পারবো। এটা কোনোভাবেই সম্ভব নয়। আচ্ছা দেখি, বলো তো আমার মনের মধ্যে এখন কি চলছে? মা কিছুক্ষণ এক দৃষ্টিতে আবিরের চোখের দিকে তাকিয়ে থাকলে এরপর বলল, তোর আর এই জব করতে ভালো লাগতেছে না। জবটা করবি নাকি ছেড়ে দিবি সেটা নিয়ে কনফিউশনে আছিস, তাই তো? আবির অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, মা এটা কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাস হচ্ছে না। মা মুচকি হেসে আবিরের কপালে একটা চুমু দিয়ে বলল, তুই যখন বাবা হবি দেখবি তুইও তোর সন্তানের না বলা কথাগুলো বুঝতে পারবি। আচ্ছা মা, আমি যদি বিয়ে না করি? এ কেমন অলক্ষণে কথা? বিয়ে করবি না মানে কি? আচ্ছা কি হয়েছে বলতো? কিছু না। তখনই মুস্কান এসে তাদের পাশে বসলো। এই মুস্কান, তুই বলতো ভার্সিটিতে কি কোনো ঝামেলা হয়েছে? আবির মুস্কানকে চোখের ইশারায় চুপ থাকতে বলে ও মুস্কানের গল গল করে সব বলে দেয়। সব শোনার পর আবিরের মা বলল,
শিক্ষক হিসেবে তোর যতটুকু দায়িত্ব তুই পালন করেছিস, এখন ওই মেয়ে তোর আদেশ পালন করবে কি করবে না সেটা তার ব্যাপার। একজনের জন্য তো তুই আর চাকরি ছাড়তে পারিস না। সব সময় ফলো করবি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি যখন কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কাফেররা তাকে কতই না অত্যাচার করেছে, এতে তিনি দমে যাননি। তিনি বারবার তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন। তুই আজ সফল হসনি, তাতে কি 2 দিন পর আবারও চেষ্টা করবি, দেখবি একদিন মেয়েটা তোর প্রতি বিরক্ত হয়ে নিজেকে চেঞ্জ করে নিয়েছে। আবির তার মায়ের গালে চুমু দিয়ে বলে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, মাই মম ইজ বেস্ট। হয়েছে, আর পাম দিতে হবে না, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি ডাইনিং টেবিলে খাবার দিচ্ছি। মা, আরও একবার একটু আদর করে দাও না। আবির বলল, তুই কি এখনো ছোট বাচ্চা আছিস নাকি? যা ভাগ এখান থেকে। বাবা মার কাছে সন্তান সবসময় ছোটই থাকে, এখন প্লিজ আমাকে একটু আদর করে দাও। মা আবিরের কপালে একটা চুমু দিয়ে বলল, হয়েছে, এখন যা এখান থেকে। মুস্কান মন খারাপ করে বলে, শুধু ছেলেকে আদর করে দাও, আমি তো কেউ নই তোমার। ওরে আমার ছোট্ট মেয়েটা কি রাগ করেছে? মুস্কান কান্না কান্না ভাব নিয়ে বলে, ভীষণ রাগ করেছে আজ, আর তোমার সাথে কথাই বলবে না সে। ওমা তাই? তো কাছে না আসলে আদর করব কিভাবে? মুস্কান আবিরের খালাতো বোন। সে যখন ক্লাস 5-এ পড়ে তখন তার মা মারা যায়। এরপর আবিরের মা তাকে নিজের কাছে নিয়ে আসেন। আবিরের মা তাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে। আর আবিরের কলিজার টুকরা বোন হলো মুস্কান। মুস্কানের সামান্য কিছু হলেই আবির পুরো বাড়ি মাথায় তোলে। আর মুস্কান আবির বলতে পাগল। সব মিলিয়ে সে ভুলে গেছে তার জন্ম এই বাড়িতে হয়নি। মা, আমি বলি কি তাড়াতাড়ি ওর একটা বিয়ের ব্যবস্থা করো। মামনি, ভাইয়াকে বলে দাও আমার বিয়ে নিয়ে তার কোনো টেনশন করতে হবে না। আমি অত সহজে এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। ভাইয়ার চুল পেকে যাচ্ছে, ওকে আগে বিয়ে করাও। তাছাড়া কয়েকদিন পর আর পাত্রী পাওয়া যাবে না, তখন আবার চিরকুমার থাকতে হবে। বলেই মুস্কান হো হো করে হাসতে লাগলো। কি বললি তুই? আমার চুল পেকে যাচ্ছে? আজ তোকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। বলে মুস্কানকে পেছনে দৌড় দিল। এদিকে মুস্কান দৌড়ে রুমে এসে দরজা লাগিয়ে দিল। পেটে হাত দিয়ে হো হো করে হাসতেছে। আজ প্রায় 10 দিন হলো আবির নীলার দিকে ফিরেও তাকায় না। আগে স্যারের প্রতিদিন নীলাকে কিছু না কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেও সেই দিনের ঘটনার পর থেকে স্যার আর নীলার সাথে কোনো প্রকার কথা বলেনি। নীলার বিষয়টা মোটেও ভালো লাগছে না। নীলা কিছুদিন ধরে আর একটা বিষয় লক্ষ্য করছে, স্যার মুস্কানের সাথে একটু বেশি কথা বলে। মাঝে মাঝে তো কেবিনে ডেকে নিয়ে যায়, আবার ভার্সিটি থেকে যাওয়ার সময় মুস্কানকে সঙ্গে নিয়েও যায়। তাদের মধ্যে কিছু তো একটা চলতেছে। নীলা এটা খুব ভালোভাবেই বুঝতে পারছে। এই নীলা, একবার বাহিরে দেখ, হিরো আর হিরোইন চলে এসেছে। নীলা বাইরের দিকে তাকাতেই দেখলো আবির স্যারের বাইকে চড়ে মুস্কান ভার্সিটিতে ঢুকলো। এরা তো রোমিও জুলিয়েটকেও ফেল করাবে আমার মনে হয়। নীলা কোনো কথা না বলে চুপচাপ ক্লাসরুমে প্রবেশ করলো। আবির ক্লাসে একটা পড়া বুঝিয়ে দিয়ে বলল, তোমরা সবাই আর একবার করে দেখো, কোথায় বোঝনি সেটা আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। একটু পর আসিফ দাঁড়িয়ে বলল, স্যার আমি কিছুই বুঝিনি। আবির আসিফকে ডেকে কাছে নিয়ে বুঝিয়ে দিল আরেকবার। একটু পর নীলা বলল, স্যার আমিও কিছু বুঝি না। মিস নীলা, আমি তো 2 টাকার স্যার, আমার পক্ষে তো আপনাকে বোঝানো সম্ভব না। যে শিক্ষক আপনাকে বোঝাতে পারবে আপনি দয়া করে তার কাছে যে বুঝে নিও। নীলা মনে মনে স্যারকে কয়েকটা গালি দিয়ে বসে পড়ল। একটু পর মুস্কান ডাকতে স্যার তার কাছে গিয়ে বুঝিয়ে দিল আর কানে কানে বলল, নীলাকে একটু বুঝিয়ে দিস। মুস্কান নীলাকে পড়া বোঝাতে গেলেই নীলা বলল, খুব তো সাধু সেজে ঘুরিস, এদিকে তলে তলে স্যারের সাথে লাইন মারতেছিস। স্যারের বাইকে করে যাস, আবার স্যারের বাইকে করেই আসিস, আবার স্যারের কেবিনে ঘন্টার পর ঘন্টা বসে থাকিস। তা কত দূর কি হলো? বাচ্চা কাচ্চা হবে নাকি প্রোটেকশন নিয়েছিলি? হ্যাঁ, এখনকার ছেলেরা তো আবার প্রোটেকশন নিতে চায় না। প্রোটেকশন নিলে নাকি মজা পাওয়া যায় না। তো স্যার তোকে কেমন মজা দিচ্ছে রে? নীলা কথাটা শেষ করতে পারেনি, তার আগে তার গালে ঠাস করে 2টা থাপ্পড় হাঁকিয়ে দিল মুস্কান। এমন জোরে থাপ্পড় মেরেছে যে পুরো ক্লাস কেঁপে উঠেছে। ক্লাসের সবাই অবাক চোখে মুস্কানের দিকে তাকিয়ে আছে। মুস্কানের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তুই যে আমার বেস্ট ফ্রেন্ড সেটা আমার ভাবতেই লজ্জা করছে। এখন আমার মনে হচ্ছে তোর সাথে ফ্রেন্ডশিপ করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুই আমার কেন,
কারোর ফ্রেন্ড হওয়ার যোগ্য নোস। বলে মুস্কান আরেকটা থাপ্পড় দিল নীলার গালে। নীলার ফর্সা গালে 5টা আঙ্গুলের রক্তের মতো লাল টকটকে দাগ উঠে গেছে। নীলা কোনো কথা বলতে পারছে না, গালে হাত দিয়ে ছলছল চোখে মুস্কানের দিকে তাকিয়ে আছে শুধু। মুস্কান ক্লাস থেকে বেরিয়ে যেতে যেতে বলল, নেক্সট টাইম থেকে আমার সাথে কথা বলার আগে কথাটা 100 বার ভেবে কথা বলবি। কাজটা তুই একদম ঠিক করলি না মুস্কান, এর ফল মোটেই ভালো হবে না, দেখে নিস। মুস্কান ক্লাস থেকে না বেরিয়ে নীলার দিকে এগিয়ে এসে আরেকটা চড় মেরে বলল, এই কি করবি আমাকে? কি করবি? হাজতে পাঠাবি আমাকে? তোর বাবা পুলিশের এসপি বলে কি নিজেকে কি মনে হয়? তুই যা খুশি তাই করতে পারবি, যা খুশি তাই বলতে পারবি? একটা কথা শুনে রাখ, তোর বাবা যদি পুলিশের এসপি হয়, আমার বাবাও কিন্তু কম না। আমার বাবা অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। সো আমার সাথে লাগতে আসবি না। আবির সহ ক্লাসের সবাই অবাক হয়ে মুস্কানের কাজ কারবার দেখছে। মুস্কানের মতো শান্তশিষ্ট মেয়ে যে এভাবে রেগে যেতে পারে কেউ কোনোদিন কল্পনাও করেনি। মুস্কান ক্লাস থেকে বেরিয়ে যেতে নিলেই আবির বলল, কই যাচ্ছ তুমি? স্যার, ফালতু মেয়ের সাথে বসে ক্লাস করা আমার পক্ষে সম্ভব নয়। কেন, নীলা কি এমন করেছে যে তুমি সবার সামনে ওকে থাপ্পড় মারলে? কি করেছে সেটা আমি আপনাকে বলতে পারবো না। অমন কথা আমার মুখ দিয়েও বের হবে না। আমি তো 4টে থাপ্পড় মেরেছি। আপনি যদি কথাটা শোনেন তাহলে আপনি 10টা মারতেন। তাহলে কি বলেছে সেটা বলো। আমি বলতে পারবো না। তাহলে সিটে গিয়ে চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকো। কিন্তু মুস্কান আর কিছু বলতে পারলো না। কোনো কিন্তু না, যেটা বলেছি সেটা করো। ক্লাসে স্যার উপস্থিত থাকতে তুমি তার সামনে একজন ছাত্রীকে কখনোই মারতে পারো না। সে হতে পারে তোমার বেস্ট ফ্রেন্ড অথবা দু চোখের শত্রু। আমার সামনে তুমি কিভাবে ওকে থাপ্পড় মারলে দেখেছো? ওর গাল কতটা লাল হয়ে গেছে। তোমার আঙুলের ছাপ ওর গালে উঠে গেছে। তোমার পরিবার থেকে কি তোমাকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে যে ভার্সিটিতে এসে মারামারি করবে? কিন্তু স্যারও উল্টোপাল্টা কথা বলতেছিল। উল্টাপাল্টা কথা বলবে আর তুমি ওকে সবার সামনে এমনভাবে থাপ্পড় মারবে? নীলা, যাও গিয়ে মুখে পানি দাও। থাক, আমার প্রতি আর আলগা পিরিত দেখাতে হবে না। আপনি নিজের চরকার তেল দিন। আর মুস্কান, তোকে তো আমি দেখে নিব। বলে নীলা চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। আবির মুস্কানের সামনে বাইক নিয়ে প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু মুস্কান আবিরের দিকে ফিরেও তাকাচ্ছে না। আরে বাবা, আর কতক্ষণ দাঁড়িয়ে রাখবে? আমার তো পা ব্যথা ধরে গেল। তোমার সাথে কোনো কথা নেই। তুমি আজ ক্লাসের সবার সামনে আমাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিলে, তাও আবার ওই ফালতু মেয়ের জন্য। তখন স্যার হিসাবে আমার যেটা দায়িত্ব আমি সেটা পালন করেছি। ওকে, তাহলে এখন স্যার হিসাবে একা একা বাসায় চলে যাও। আচ্ছা বাবা, সরি, আর কখনো এমন করব না। আমার লক্ষ্মী বোন, এবার তো বাইকে ওঠো, চল আজকে তোকে ফুচকা খাওয়াবো। মুস্কান খুশিতে লাফাতে লাফাতে বলল, সত্যি? সত্যি। তাহলে আমার সাথে তোমাকেও খেতে হবে, কিন্তু তা না হলে আমি তোমার সাথে যাব না। তুই তো জানিস ওসব খেলে আমার পেটের সমস্যা হয়। যদি ডায়রিয়া হয় তাহলে ভার্সিটিতে ক্লাস নিব কিভাবে? আমি অত কিছু জানি না। এরপর দুই ভাই বোন মিলে ধমসে ফুচকা খায়। বাসায় যাওয়ার সময় আবির মুস্কানকে জিজ্ঞেস করে, আচ্ছা নীলা, তোকে কি বলেছিল? আমি ওসব নোংরা কথা বলতে পারবো না। এরপর আর কোনো কথা বলেনি। এদিকে নীলা আর আকাশ দুজন মিলে থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার ছক আঁকতে থাকে। তাদের পরিকল্পনা সম্পূর্ণ হলো। দুইজন হাসিতে ফেটে পড়া নীলা যে গালে থাপ্পড় খেয়েছে সেখানে হাত দিয়ে বলে, আমাকে থাপ্পড় মারা? নীলা চৌধুরীকে থাপ্পড় মারা না? মুস্কান, তুই নীলা চৌধুরীকে চিনিস না। নীলা চৌধুরী নিজের স্বার্থের জন্য যে কতটা নিচে নামতে পারে সেটা তুই স্বপ্নেও কোনোদিন কল্পনা করিসনি। এতদিন বন্ধুত্ব দেখেছিস, কাল দেখবি শত্রুতা। আজ যা খুশি করে নে, কাল তোকে আর ওই 2 টাকার স্যারকে বদনাম করে ইউনিভার্সিটি থেকে যদি না তাড়িয়ে দিয়েছি তাহলে আমার নামও নীলা চৌধুরী না। পরের দিন মুস্কান ক্লাসে ঢুকতেই সবাই কেমন নজরে তার দিকে তাকায়। এরপর মুস্কান সিটে বসতেই দেখতে পায় হোয়াইট বোর্ডে তার আর আবিরের কিছু আপত্তিকর ছবি টেপ দিয়ে আটকানো। ক্লাসের সবাই তাকে আর আবিরকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। যদিও সেদিন মুস্কানদের সাথে আবিরের ক্লাস ছিল না, কিন্তু মুস্কানের কাছে আবিরের কিছু দরকারি কাগজ থাকায় সেটা নেওয়ার জন্য ক্লাসে ঢুকে আবির দেখে মুস্কান কান্না করতেছে। আবির মুস্কানের কাছে যেতে মুস্কান আবিরের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। কি হয়েছে, কাঁদছিস কেন?
মুস্কান কিছু বলে না, শুধু নখ দিয়ে হোয়াইট বোর্ডের দিকে দেখিয়ে দেয়। আবির হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে ছবিগুলো একবার দেখে করুণ চোখে নীলার দিকে তাকায়। আবির চোখ পড়তেই নীলা চোখ নামিয়ে নেয়। আবির পকেট থেকে ফোন বের করে নীলাদের ডিপার্টমেন্টের হেড শফিক স্যারকে ফোন করে 202 নম্বর কক্ষে আসতে বলে। আবির মুস্কানকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মুস্কানের কান্না কিছুতেই যেন থামছে না। কান্না করতে করতে হিচকি উঠতে শুরু করেছে। এদিকে ক্লাসের সবাই আবির আর মুস্কানকে নিয়ে কানাঘুষা করা শুরু করে দিয়েছে। শফিক স্যার ক্লাসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে যায়। কি হয়েছে আবির, হঠাৎ এত জরুরি তলব? আবির বোর্ডের দিকে দেখিয়ে বলে, দেখুন স্যার, আপনার সোনার ছেলে মেয়েরা কি করেছে। শফিক স্যার বোর্ডের কাছে এগিয়ে ছবিগুলো দেখে এক টানে সেগুলো ছিঁড়ে ফেলে। এরপর চিৎকার করে বলে, এগুলো কে করেছে? সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। শফিক স্যার আবার বলে, কি হলো, কথা বলছো না কেন? এখন কি বোবা হয়ে গেছো? এগুলো কে করেছে এই মুহূর্তে আমার জবাব চাই। হুট করে আকাশ বলে, স্যার যা করেছে ভালোই করেছে। স্যারের আসল চরিত্র তো সবার সামনে প্রকাশ করেছে। সবার সামনে কতই না সাধু সেজে ঘুরে বেড়াতো। এমন ক্যারেক্টারলেস স্যারের সাথে আমাদের ক্লাস করা সম্ভব নয়। দরকার হলে আমরা আন্দোলন করব, তাও এই স্যারকে আমাদের ভার্সিটি থেকে বের করে ছাড়ব। কি বলো সবাই? শফিক স্যার চিৎকার করে বলে, সবাই বসো, শুধু তুমি দাঁড়িয়ে থাক। কি যেন নাম তোমার? আকাশ বলল, স্যার আকাশ। তুমি আবিরের ক্যারেক্টার সম্পর্কে কতটুকু জানো? কতটুকু জানো তোমার একজন শিক্ষককে সম্মান করতে জানে না? একটা ছবি দেখেই বলে দাও যে স্যারের ক্যারেক্টারলেস। আরে এই ছবি তো খালি চোখেই বোঝা যাচ্ছে ফটোশপ করা ছবি, আর সেটা দেখে তোমরা শিক্ষককে বের করে দেওয়ার জন্য আন্দোলন নামতে চাচ্ছ না। খুব নেতা হয়ে গেছো। এই তোমরা যে একটা ছবি দেখেই স্যার আর মুস্কানের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছ, তোমরা কি জানো মুস্কান আর আবিরের স্যারের কি সম্পর্ক? স্যার চিৎকার করে বলল, কি হলো বলো? তোমরা কেউ জানো? পুরো ক্লাস নিশ্চুপ হয়ে গেল। মুস্কান আবিরের ছোট বোন। শুধু আবিরের পরিবারের কিছু লোক জানেন যে মুস্কান আবিরের খালাতো বোন। তাছাড়া সবাই জানে মুস্কান আবিরের নিজের বোন। কথাটা শুনে নীলা যেন আকাশ থেকে পড়ল। ক্লাসের সবাই বাকরুদ্ধ হয়ে গেছে স্যারের কথাটা শুনে। আচ্ছা, এমন জঘন্য কাজ করতে তোমাদের কি একবারও বুক পাটে কাঁপেনি? তোমাদের দোষ দিয়ে লাভ নেই। তোমরা বাবা মা তো তোমাদের শিক্ষা দিতে পারেননি। যদি সঠিকভাবে শিক্ষা দিত তাহলে এমন জঘন্য কাজ তোমরা কখনোই করতে পারতে না। আমার তো ভাবতেই লজ্জা করছে যে এমন ছাত্রছাত্রীদের আমি পড়াই। সবাই মাথা নিচু করে বসে রইল। শফিক স্যার বলল, তোমাদের মধ্যে যে এই জঘন্য কাজের সাথে জড়িত তারা প্রস্তুত থাকো টিসি খাওয়ার জন্য। যে ছাত্রীরা শিক্ষককে সম্মান করতে পারে না তাদের এই ভার্সিটিতে পড়ার কোনো অধিকার নেই। যেই ছাত্রছাত্রীরা শিক্ষককে তাড়ানোর জন্য শিক্ষিকাদের নামে মিথ্যা অপবাদ রটনা, তাদের এই ভার্সিটিতে কোনো জায়গা নেই। আজই একটা তদন্ত কমিটি গঠন হবে। কেউ তোমরা ছাড় পাবে না। যে এর সাথে জড়িত ছিলে সবাইকে আমি টিসি দিয়ে ছাড়বো বলে দিলাম। আবির, তুমি এক্ষুনি একটা লিখিত অভিযোগ জমা দাও। কোনো নেতা এর সাথে জড়িত তাই আমি দেখতে চাই। স্যার আবার চিৎকার করে বলল, এই ছেলে, কি যেন বলছিলি তুমি? আন্দোলন করে আবিরকে এই ভার্সিটি থেকে বের করে দেবে? তোমাদের কি মনে হয় তাহলে আবিরের ভাত বন্ধ হয়ে যাবে? এ না খেয়ে মরবে? তোমাদের আবিরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো? সবাইকে চুপ থাকতে দেখে শফিক স্যার বলল, আবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নামে তো শুনেছো? যারা শুনোনি, মোবাইল তো সাথেই আছে, একবার গুগলে সার্চ দিয়ে দেখে নাও। আর আকাশ, আশা করি তোমাদের এসবের মধ্যে কোনো ইনভলভমেন্ট নাই, আর যদি থাকে তাহলে হাজতে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। বলে শফিক স্যার ক্লাস থেকে বেরিয়ে যায়। আবির ক্লাস থেকে বের হওয়ার আগে শুধু একটা কথা বলে, তোমাদের যদি আমাকে পছন্দ নাই হতো তাহলে বলে দিতা, আমি স্বইচ্ছায় রিজাইন দিয়ে ভার্সিটি থেকে চলে যেতাম। কিন্তু তোমরা যেটা করলে এতে খুব কষ্ট পেলাম। জানি না এর সাথে কে কে জড়িত আছে। তাদের শুধু একটা কথাই বলবো, ওপরে কিন্তু সৃষ্টিকর্তা আছেন, তিনি কিন্তু সব দেখছেন। এই পৃথিবীতে সুষ্ঠু বিচার না হলে তার কাছে কিন্তু সুষ্ঠু বিচারই হবে। আল্লাহর কাছে কিন্তু কেউ রেহাই পাবে না। আর একটা কথা, সত্য কিন্তু বেশি দিন চাপা পড়ে থাকে না। মুস্কান আবিরের শার্টের চোখে পানি মুছে বলল, ভাইয়া আমাকে একটু ছাড়ো তো। কেন, কই যাবি? ছাড়ো না একটু। আবির মুস্কানকে ছেড়ে দিতে মুস্কান দৌড়ে নীলার সামনে গিয়ে দাঁড়ায়। নীলা মুস্কানের দিকে তাকিয়ে মুস্কান তার গায়ের সমস্ত শক্তি দিয়ে কষে একটা থাপ্পড় মারে। নীলা তাল সামলাতে না পেরে পড়ে যায়। মুস্কান নীলার চুলের ঝুঁটি ধরে ওকে দাঁড় করিয়ে বলে, কাল তুই কি বলেছিলি আমাকে দেখে নিবি?
তোর নামে আমি মানহানির মামলা করব। দেখি তোর কোন বাপ তোকে জেলের ভাত খাওয়া থেকে বাঁচাই। বলে আরেকটা থাপ্পড় মারে। নীলা কিছু বলে না, শুধু গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। আবির মুস্কানকে টেনে তার কেবিনে নিয়ে যায়। মুস্কান চেয়ারে বসে বসে কান্না করছে। আবির তাকে থামানোর অনেক চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই থামছে না। শেষমেশে আবির আর কোনো উপায় না পেয়ে বলল, আমার এই শুটকি বোনের হাতে যে এত জোর তা তো জানতাম না। এক থাপ্পড়ে তুই নীলার মতো মেয়েকে ফ্লোরে ফেলে দিলি, এটা কিভাবে সম্ভব? মুস্কান মুচকি হেসে বলল, তোমার গালে একটা দিই তাহলে বুঝবা কিভাবে সম্ভব। না বাবা না, পাগল নাকি? আমি এমন একটা থাপ্পড় খেলে এক সপ্তাহ বিছানা থেকে উঠতে পারবো না। আমার কি মনে হয় জানিস? কি? তুই যখন থাপ্পড় মারিস তখন তোর মধ্য রাক্ষসী রানী কটকটির শক্তি চলে আসে। তাছাড়া এমন 30 কেজি ওজনের শরীর নিয়ে 45 কেজি ওজনের একটা মেয়েকে তুই কিভাবে ফ্লোরে ফেলতে পারলি? বলে আবির হো হো করে হাসতে লাগলো। ভাইয়া এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। মুস্কান বলল, তবে একটা কথা কি জানিস, তুই 2 দিনে নীলাকে যে 6টা থাপ্পড় মেরেছিস, আমি শিওর ওর কয়েকটা দাঁত ডিসপ্লেস হয়ে গেছে। তোর মধ্যে যে এমন ডাইনি রূপ লুকিয়ে আছে, এই ঘটনা না ঘটলে তো আমি দেখতেই পারতাম না। কি সাংঘাতিক মেয়ে রে তুই, বাপরে বাপ। মুস্কান রাগী কণ্ঠে বলল, ভাইয়া তুমি প্লিজ চুপ করো, না হলে তোমার দাঁতও কিন্তু ডিসপ্লেস করে দেব বলে দিচ্ছি। আবির দু গালে হাত দিয়ে বলল, ওকে বনু, আর একটা কথা বলবো না। এদিকে আকাশ আর নীলা বসে আছে মাঠের এক কোনায়। আকাশ তো কান্না করতে করতে যমুনা নদী ভাসাই ফেলছে। আকাশ কান্না মাখা কণ্ঠে বলল, তুই আগে কেন বললি না মুস্কান স্যারের বোন? নীলা রাগী কণ্ঠে জবাব দিল, আমি কি জানতাম নাকি ওর সাথে এতদিনের ফ্রেন্ডশিপ? আমাকে কখনোই বলেনি এই কথা। এখন তাহলে কি হবে? আমাদের যদি একেবারে বহিষ্কার করে দেয়? নীলা নিশ্চুপ। তোর তো কোনো সমস্যা নাই, তোর বাবা এমপি, এরপর তুই হলো মেয়ে মানুষ, 2 দিন পর বিয়ে হয়ে যাবে, এরপর সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমার কি হবে? বলে আকাশ আবার কান্না শুরু করে দিল। নীলা রাগী কণ্ঠে বলল, দেখ আকাশ, মেয়েদের মতো কান্না করবি না, আমাকে কিছু একটা ভাবতে দে। এত ভাবাভাবির কিছু নাই, চল গিয়ে স্যারের কাছে ক্ষমা চাই। কি ক্ষমা চাবো? তাও আবার আমি? অসম্ভব। নীলা চৌধুরী কারোর কাছে কোনোদিন ক্ষমা চায়নি এবং ভবিষ্যতেও চাইবে না। তোর যা ইচ্ছা তুই কর, আমি গেলাম স্যারের কাছে ক্ষমা চাইতে। আবির মুস্কানকে সাথে নিয়ে লিখিত অভিযোগ জমা দিয়ে ভার্সিটির পার্কিং এরিয়ায় দিকে যাচ্ছিল। হঠাৎ সে দেখলো কয়েকজন মিলে একজনকে গণপিটুনি দিচ্ছে। আবির কাছে যেতে দেখলো আসিফ, জাহিদ, ফারুক, রোহান, রাফি আর কয়েকজন মিলে আকাশকে বেধড়ক পেটাচ্ছে। আবির তাদেরকে থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমরা আকাশ এমনভাবে মারছো কেন? আকাশ কিছু বলতে যাবে তার আগেই আসিফ তার নাক বার করে ঘুষি মেরে ফেললো। স্যার, এই কুত্তের বাচ্চা আপনার মুস্কানের নামে ওইসব বাজে জিনিস ছেড়েছে, শালারে তো আজ আমি মেরেই ফেলবো। আর আরেকটা মারতে যাবে, তখন আবির তাকে আটকায়। আচ্ছা ও করেছে মানলাম, তাই বলে তোমরা ওকে এভাবে মারবে? দেখো ছেলেটা নাক দিয়ে কি পরিমাণ রক্ত বের হচ্ছে। মুস্কান বলল, মেরেছিস ঠিক করেছিস। আফিস আরো কয়েকটা মার, থামলে কেন? আসিফ মারতে যাবে এমন সময় আকাশ আবিরের পা চেপে ধরে। আকাশ কান্না করতে করতে বলে, প্লিজ স্যার আমাকে দয়া করে ক্ষমা করে দেন, আমি এমন কিছু করতে চাইনি, এসব নীলার পরিকল্পনা ছিল স্যার। আমি স্যার এমন কিছুই করতে চাইনি, নীলা আমাকে এসব করতে বাধ্য করেছে। আপনি প্লিজ স্যার আমাকে এই ভার্সিটি থেকে বের করে দেবেন না, তাহলে আমার বাবা মা মরে যাবে। আবির আকাশকে উঠিয়ে নিজের কেবিনে নিয়ে আসে। আকাশের নাকে ড্রেসিং করে দিতে দিতে বলল, বাবা কি করে তোমার? আকাশ না করতে করতে বলল, কৃষি কাজ করে স্যার। কৃষি কাজ করে তো ভালো কথা, সেটা বলতে লজ্জা পাওয়ার কি আছে? তোমার বাবার মতো কৃষকরা আছেন বলে আমাদের দেশ আজ এতটা এগিয়ে যাচ্ছে। তোমার বাবা কি চুরি করে নাকি ডাকাতি করে যে তুমি বলতে লজ্জা পাচ্ছ? আমি বুঝি না, তোমার মতো যাদের বাবা মায়েরা গার্মেন্টসে কাজ করে, এরপর কৃষি কাজ করে, কেউ বা ছোটোখাটো ব্যবসা করে, তাদের ছেলেমেয়েরা তাদের মা বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে কেন? কেন এত লজ্জা? তারা কি মানুষ না? তারা কি কাজ করে অর্থ উপার্জন করে না? তারা তো চুরি করে না, মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে। তারা তো আর আমাদের এই সমাজের বিত্তশালীদের মতো মানুষের টাকা আত্মসাৎ করে বড় বড় দালান কোঠা নির্মাণ করে না।
তারা তো আর গরিব দুঃখীদের হক মেরে বড়লোক হয় না। তারা মাথার ঘাম পায়ে ফেলে হালাল টাকা উপার্জন করে। তো তাদের পরিচয় দিতে তোমাদের কিসের এত লজ্জা আমি বুঝি না। তোমাদের তো বুক ফুলিয়ে বলার কথা, আমার বাবা কৃষক, আমার মা গার্মেন্টসে চাকরি করে। আজ তাদের কারণেই তো বাংলাদেশ পুরো বিশ্বের কাছে পরিচিত। নিজের বাবার কর্মকে কখনো ছোট করে দেখবে না। তিনি যদি তোমাকে ডাল ভাত খাওয়ান তাহলে সেটা তিনি হালাল টাকায় কিনে খাওয়াচ্ছে তোমায়। তিনি হয়তো তোমাকে এই সমাজের সুদখোর ঘুষখোরদের মতো 10 তলা 20 তলা বাড়িতে রাখতে পারছেন না। তিনি কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা করছেন তোমাকে সুখে রাখার জন্য। সো বাবা কৃষিকাজ করেন বলে তাকে ঘৃণা করো না। বাসা কোথায় তোমার? স্যার রংপুর। বাবা মাসে কত হাজার টাকা পাঠায় বাসা থেকে? স্যার 6-7 হাজার। দেখো তোমার বাবা কৃষিকাজ করে, তোমাকে মাসে 6-7 হাজার টাকা পাঠান যাতে তুমি ভালোভাবে খেতে পারো, চলতে পারো। গিয়ে দেখো তিনি হয়তো মরিচ ভর্তা আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে দিনের পর দিন পার করে দিচ্ছে। কিসের জন্য? যাতে তুমি ভালো খেতে পারো। তুমি কি করছো? বাবার থেকে টাকা নিয়ে এখানে এসো ফুর্তি করছো। তোমার বাবা হয়তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখছেন, তুমি পড়াশোনা করে তার মুখ উজ্জ্বল করবে। এসব করলে কি বাবার মুখ উজ্জ্বল করা সম্ভব? তুমিই বলো। আকাশ মাথা নিচু করে বসে থাকলো। জব টপ কিছু করো? স্যার 2টা টিউশনি করাই। কম্পিউটার চালাতে পারো? জি স্যার পারি। আবির তার পকেট থেকে একটা কার্ড বের করে আকাশের হাতের দিয়ে বলল, আকাশ কাল সকালে তোমার এই ঝাপড়ি চুল আর দেবদাসের মতো দাড়ি সুন্দর করে কেটে পরিপাটি হয়ে এই ঠিকানায় চলে যাবে। তাহলেই তোমার চাকরি কনফার্ম। পড়াশোনা করবে প্লাস চাকরি করবে, নিজের খরচ নিজেই চালাবে। জানো এই শহরে তোমার মতো কত ছেলে আছে যারা অটো চালিয়ে নিজের পড়ালেখার খরচ চালায়। আকাশ আবিরকে চাপড়ে ধরে হামা করে কেঁদে উঠল। স্যার আপনি আমার অনেক বড় উপকার করলেন, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে বোকা, কাদার কি হলো? আর আমি কোনো উপকার করিনি তোমার। যা করেছেন আল্লাহ করেছে, আমি শুধু একটা মাধ্যম ছিলাম মাত্র। সবসময় একটা কথা মাথায় রাখবে, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তোমাকে বিপদে ফেলতে পারেন, আবার সেই বিপদ থেকে তিনি তোমাকে রক্ষা করতে পারে। তাই সবসময় বিপদে আপদে ওই মহান স্রষ্টাকে স্মরণ করবে। এখন চোখের পানি মুছে চুল দাড়ি কেটে মেসে গিয়ে ভাইবার প্রস্তুতি নাও, যাও। আকাশ মুস্কানের সামনে গিয়ে বলল, সরি মুস্কান, পারলে ক্ষমা করে দিস। যা কুত্তা ভাগ এখান থেকে। 10 দিন যাবত তোর এই মুখ আমার সামনে না দেখি। আর বাই এনি চান্স যদি কোনোভাবে আমার সামনে এসে পড়িস তাহলে নীলাকে তো 6টা থাপ্পড় মেরেছি, তোকে মারবা 12টা। যা ভাগ এখান থেকে। আকাশ চোখের পানি মুছে মুচকি একটা হাসি দিয়ে আবিরের কেবিন থেকে বেরিয়ে গেল। আবির আর মুস্কান আজ প্রায় 7 দিন পর ভার্সিটিতে আসলো। আবিরের ডাক পড়েছে শফিক স্যারের কেবিনে। নীলার বাবাকে ডাকা হয়েছে কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনার জন্য। আবির শফিক স্যারের কেবিনে ঢুকে যাকে দেখলো সে তাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। আজ কত বছর পর দেখছে এই মানুষটাকে। তার ফেসের কোনো কিছুই চেঞ্জ হয়নি, শুধু চুলগুলো আর দাড়ি পেকে গিয়েছে। শফিক স্যার আবিরকে তার কেবিনে ঢুকতে দেখে বলল, আবির, ইনিশা। আর বলতে পারলো না, তার আগেই আবির বলল, সাইফ চৌধুরী। সাইফ চৌধুরী আবিরের মুখে তার নাম শুনে কিছুক্ষণ আবিরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর বলল, তুমি রায়হান ভাইয়ের ছেলে আবির না? আবির মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সাইফ চৌধুরীর মুখে ফুটে উঠল বিশ্বজয়ের হাসি। অনেকদিন পর যেন তিনি তার কলেজের টুকটাকে খুঁজে পেয়েছেন। সাইফ চৌধুরী আবিরের দিকে হাত প্রসারিত করে বললেন, কাম অন মাই বয়, গিভ মি এ হাগ ফার্স্ট। আবির তড়িৎ গতিতে এগিয়ে গেল সাইফ চৌধুরীর কাছে। এরপর শক্ত করে জড়িয়ে ধরল সাইফ চৌধুরীকে। সাইফ চৌধুরীও কম যান না, আবিরের চেয়ে দ্বিগুণ শক্তি দিয়ে আবিরকে চেপে ধরল। বলল, আমার গুন্ডা ছেলেটা দেখি পুরাই হিরো হয়ে গেছে। কি যে বলো না আঙ্কেল। আবির বলল, তা বিয়ে শাদী করেছো নাকি? সাইফ চৌধুরী বলল, হ্যাঁ। আবির লজ্জা পেয়ে বলল, না। তোমাকে ছাড়া কি আমি বিয়ে করতে পারি নাকি? সেটা তো দেখতেই পাচ্ছি, এতগুলো বছর পেরিয়ে গেল, একবার তো দেখা করলে না। আমার কথাই তো ভুলেই গিয়েছিলে। তুমি বুঝি দেখা করেছিলে? শফিক স্যার তো অবাক হয়ে আবির আর সাইফ চৌধুরীর কথোপকথন শুনতে। আমি তোমাকে হারকিন জড়িয়ে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। রাখো তোমার ফালতু কথা, এখন বলো নীলা কেমন আছে? ভালো। মা কেমন আছে? নীলা মানে তোমার বউয়ের কথা বলছো?
ওর কথা কি আর বলবো, ওর জন্যই তো আজ আমার এখানে আসা। সাহেব চৌধুরী মজা করে বলল। তখনই শফিক স্যার বলল, আবির, ইনি নীলার বাবা। কথাটা শুনে আবির চমকে উঠল। সে তার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণের জন্য যেন পৃথিবী থমকে দাঁড়িয়ে গেছে। নীরবতা ভেঙে সাহেব চৌধুরী বললেন, আবির, আমি স্যারের কাছে সব শুনলাম। জানি না নীলা এই কাজ কেন করেছে, কিন্তু ও এই কাজটা মোটেও ভালো করেনি। আসলে তোমাদের বাসা থেকে আসার পর থেকেই মেয়েটা কেমন জানি বদলে গেল। এর 4 বছর পর নীলার মা মারা গেল। এরপর আমার মেয়েটা একেবারেই বদলে গেল। মা মারা গেলে মানে ভালো মা মারা গেছেন? আবিরের চোখ পানিতে ভিজে এলো। সে জল ছলছল চোখে সাহেব চৌধুরীর দিকে তাকিয়ে বলল, ভালো মা মারা গেল আর তুমি আমাকে একটিবারের জন্য বললে না? আমাকে শেষবারের মতো ভালো মার মুখটা দেখতে দিলে না? আমাকে না হয় নাই বললে, তাই বলে মাকেও বললে না? সাহেব আবিরকে সান্ত্বনা দিয়ে বলল, আমি তোমার মাকে বলেছিলাম তুমি কষ্ট পাবে, এই জন্য হয়তো ভাবি তোমাকে বলেননি। তোমরা সবাই স্বার্থপর। আবির চোখের পানি মুছতে মুছতে বলল। তখনই কেবিনের ভেতর নীলা প্রবেশ করলো। শফিক স্যার তাকে ডেকে পাঠিয়েছিলেন। আবির একবার নীলার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে শফিক স্যারকে বলল, স্যার, নীলা ছোট মেয়ে তো ভুল করে ফেলেছে, এবারের মতো ওকে ক্ষমা করে দে। নেক্সট টাইম যদি এমন ভুল করে তারপর না হয় শাস্তি দিয়েন। সাহেব চৌধুরী বলল, না আবির, ও ভুল যখন করেছে তার শাস্তি ওকে অবশ্যই পেতে হবে। এতদিন মা মরা মেয়ে বলে আমি ওকে ছাড় দিয়ে এসেছি, এজন্যই হয়তো সে এমন জঘন্য কাজ করতে পেরেছে। ওকে তোমার কাছে ক্ষমা চাইতে হবে। আমি কখনোই ক্ষমা চাইতে পারবো না। বেশি কথা বলবি না, তুই আবিরের পা ধরে ক্ষমা চাইবি। অনেক রাগী কণ্ঠে সাহেব চৌধুরী বলল। নীলা তার বাবার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কিন্তু বাবা, আমি। তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাহেব চৌধুরী বললেন, যেটা বলেছি সেটা কর। অমন নির্লজ্জ কাজ করার আগে তোর মনে ছিল না? আঙ্কেল, এসবের কিছু দরকার নেই। নীলা, তুমি ক্লাসে যাও। আবির, তুমি চুপ থাকো। তোকে যেটা করতে বলেছি সেটা কর নীলা। নীলার গালে বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। সে কখনো স্বপ্নেও ভাবেনি তার বাবা তাকে এমন কাজ করতে বলবে। নীলা আবিরের পা ধরে সরি বলতে গেলে আবির নীলার হাত ধরে বলে, ঠিক আছে, আমি তোমাকে মাফ করছি। নেক্সট টাইম থেকে আর এমন কাজ করবে না। যাও, এখন ক্লাসে যাও। নীলা রাগে গজগজ করে স্যারের কেবিন থেকে বেরিয়ে গেল। শফিক স্যার এতক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। নীলার বাবার মুখে ছোট্টবেলার নীলা মা মরা যাওয়ার কথা শুনে তিনি ভেবেছিলেন আবিরকে বলবেন নীলাকে যেন এবারের মতো ক্ষমা করে দেয়। শফিক স্যার বলবেন, আচ্ছা, আপনারা কি একে অপরকে চেনেন? সাহেব চৌধুরী মুচকি হেসে বললেন, হ্যাঁ চিনি। কিভাবে চেনেন? আবির কি আপনার আত্মীয় হয়? কি সম্পর্ক আপনাদের? আসলে আপনি হয়তো জানেনই, আবিরদের মেন বাসা বগুড়ায়। আমি অনেক বছর আগে বগুড়ায় যখন আমার পোস্টিং ছিল, আমি তখন আমার পুরো পরিবার সহ আবিরদের বাসায় ভাড়া থাকতাম। আর আমাদের সম্পর্ক বাবা ছেলে, বন্ধু, চোর পুলিশ, এক এক সময় এক এক রকম সম্পর্ক ছিল। তাহলে আবির যে আপনার ওয়াইফকে ভালো মা বলে ডাকে, এটা কেন? সাহেব চৌধুরী মুচকি হেসে বলেন, আসলে আপনি যে এখন এই হিরো আবিরকে দেখছেন না, ছোটবেলাতে ও কিন্তু কম ছিল না। সে কিউটের ডিব্বা যাকে বলা যায়, সেটা ছিল আবির। আমার যখন প্রথম আবিরদের বাসায় যাই, তখন আবির অনেক ছোট, তখনও নীলার জন্ম হয়নি। আবির প্রতিদিন বিকেলে আমার ওয়াইফের কাছে পড়তো। তখন আবির আমার ওয়াইফকে আন্নি আন্নি বলে ডাকতো। সে তো আবিরকে জান দিয়ে ভালোবাসতো। আবির তার দু চোখ বন্ধ করে নিল। সঙ্গে চোখে ভেসে উঠল পুরনো দিনের কথাগুলো। আন্নি আন্নি? কি হয়েছে আবির সোনা? আর তোমার হাতে এটা কি? আলু ঘাতি। এটা আবার কি? খাও, খুব মজা। তোমার মা পাঠিয়েছেন বুঝি? আবির বড় মানুষের মতো করে মাথা ঝাঁকায়। আচ্ছা আবির, আমি যদি তোমাকে একটা কাজ করতে বলি তুমি করবে? আমি গুড বয়, আমি সব কাজ করলি। ভালো মা আবিরের কপালে একটা চুমু দিয়েছিলেন। তাহলে আজ থেকে আমাকে মা বলে ডাকবে, কেমন? আবিরের বড় মানুষের মতো একটু ভেবে বলেছিল, কিন্তু আমার তো একটা মা আছে। তাই তো, আবির সোনার তো একটা মা আছে। তাহলে আবির সোনা আজ থেকে আমাকে ছোট মা বলে ডাকবে, কেমন? ছোট মা আত্মা? না না, তুমি আমার ভালো মা। ওরে আমার সোনার ছেলে,
বলেই ভালো আবিরের গালে কপালে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছিল। ছোট মা আবিরকে এত ভালোবাসতো যে আবিরকে সারা দিন তার কাছে এনে রাখতো। আবিরকে খাওয়ানো তো, গোসল করিয়ে দিত, পড়াতো, মাঝে মধ্যে ঘুরতেও নিয়ে যেত। নীলেবা যখন ভালো মায়ের পেটে ছিল। আত্মা ভালো মা, তোমার পেট এত বড় কেন? এখানে যে একটা ছোট্ট বাবু আছে। তাই? ওটা আমার কে হবে? ও তোমার বউ হবে। বউ? বউ তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি তোমাকে আমার জামাই বানাবো, আর আমার আবির সোনাকে চিরদিনের জন্য আমার কাছে রেখে দেব। সত্যি আমি তোমার দামাই হব? সত্যি। কি মদা আমি দামাই হব? আবির সেদিন জামাই মানে না বুঝলেও আনন্দে নেচেছিল। আবির যখন একটু বড় হলো, আবিরের দুষ্টুমি বেড়ে গেল। পড়ার সকল মানুষ আবিরের দুষ্টমিতে বিরক্ত হয়ে গিয়েছিল। সারাদিনই আবির সাবিরের মায়ের কাছে নালিশ করতে যেত, তাই আবিরকে মা বাড়ি থেকে বের হতে দিত না। আবির তখন সময় পেলে সাইফ চৌধুরীর সাথে ঘুরতে বের হতো। সাইফ চৌধুরীর সাথে বগুড়ার এমন কোনো গলি নেই যে আবিরের সেখানে যাওয়া হয়নি। তখনই সাইফ চৌধুরীর সাথে আবিরের খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়। আবির ক্লাসে বসে একবার নীলার দিকে দেখছে, তো একবার ফোনের স্ক্রিনের দিকে দেখছে। মাঝে মাঝে আবার কি জানি ভেবে মুচকি মুচকি হাসি দিচ্ছে। বিষয়টা আর কারো চোখে না পড়লেও নীলার চোখে পড়ছে ঠিকই। আবিরের এমন মুচকি হাসি দেখে নীলার শরীর জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে এক বাড়িতে আবিরের মাথাটা ফাটিয়ে দিতে। আবিরের বাচ্চা খবির, তোকে যদি আমি একবার বাগে পাই, তোর 14 গোষ্ঠীর নাম ভুলে দিব। নীলা মনে মনে বলল, এদিকে আবির মনে মনে বলছে, নীলা চৌধুরী, তোমাকে তো আমি সোজা করেই ছাড়বো। হঠাৎ রফিক দাঁড়িয়ে বলল, স্যার, নীলা এত বাজে কাজ করার পরেও মাপ পেয়ে গেল। আবির হঠাৎ রফিকের কথা শুনে ঝাঁকি খেয়ে উঠল। রাফি কিছু বললে? জি স্যার, বলছি যে নীলা এত বড় বাজে কাজ করার পরেও আপনি তাকে মাপ করে দিলেন। ক্ষমা করা মহৎ গুণ, আর ছোট মেয়ে তো বুঝতে পারেনি। পেছন থেকে মাহি বলল, ছোট মেয়ে মানে কি? ফিডার খাই? এই তোরা কেউ ওকে একটা ফিডার দে তো, বাবুটা এখন ফিডার খাবে। মাহির কথা শুনে ক্লাসের সবাই হু হু করে হেসে উঠল। এদিকে নীলা তো খেপে ফায়ার। আবিরও হাতে দাঁড়িয়ে মুখে চেপে মুচকি মুচকি হাসলো। একটু পর আবির সবাইকে ধমক দিয়ে চুপ করতে বলল। এই মাহি, তুমি দাঁড়াও। মাহি দাঁড়াতে দাঁড়াতে বলল, জি স্যার, কিছু বলবেন? নীলা না তোমার বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে? ও অনেক বড় ভুল করেছে, এর শাস্তি ওকে অবশ্যই দেওয়া উচিত ছিল। আবার অন্যদিকে কথা ঘোরানোর জন্য বলল, কয়টা প্রেম করো? হঠাৎ স্যারের এমন প্রশ্ন ক্লাসের সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। কি যে বলেন না স্যার, আপনি দেখি আমার সংসার ভাঙার পরিকল্পনা করছেন। আমি বিবাহিত স্যার। বলো কি, তা ছেলে পেলে কয়টা? মাহি একটু লজ্জা পেয়ে বলল, স্যার এখনো হয়নি, তবে প্রসেসিং চলতেছে। ক্লাসের সবাই আবার হু হু করে হেসে উঠলো মাহির কথা শুনে। তো তুমি কি তোমার বাচ্চাকে শুধু ফিডারই খাওয়াবে নাকি? ফিডার কেন খাওয়াবো? বাচ্চাদের তো প্রথম 6 মাস মায়ের বুকে দুধ খাওয়াতে হয়। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছ, তুমি বসো, আমি এ সম্পর্কে কিছু কথা বলি। মেয়েরা, তোমাদের বলছি, অন্য মাইন্ডে নিও না, এটা জানা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলেরা, তোমরাও জেনে রাখো, হয়তো ভবিষ্যতে কাজে দিতে পারে। আমি কি বলল? সবাই বলল, জি স্যার, শুধু নীলা বাদে। একজন মা যখন সন্তান জন্ম দেয়, ওই সন্তানকে অবশ্যই বুকের দুধ খাওয়ানো উচিত। কারণ বাচ্চার গ্রোথের জন্য, মানসিক বিকাশের জন্য, শারীরিক বিকাশের জন্য অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়ানো প্রয়োজন। পৃথিবীতে যত রকম খাদ্য আছে তার মধ্যে বুকের দুধই শিশুর পক্ষে সুষম খাদ্য। মহান আল্লাহ একটা উদ্দেশ্য নিয়েই মায়ের বুকে প্রসবের পরেই দুধ তৈরির ব্যবস্থা করেছে। সেটা হচ্ছে শিশুর জীবনের প্রথম 6 মাস এটাই ওর একমাত্র খাদ্য। মায়ের দুধ শিশুর জন্য হিসাব করেই তৈরি হয়। মায়ের দুধের প্রোটিন গরুর দুধের চেয়ে কম, হজম করাও সহজ। মায়ের দুধের প্রোটিনের উপাদান শিশুর দেহ প্রোটিনের সহধর্মী হওয়ায় শিশু তা অনায়াসে আত্মস্থ করে অনায়াসে তার বৃদ্ধির চাহিদা মেটাতে পারে। তাই শিশুর জন্য মায়ের দুধই সর্বাধিক উপযুক্ত। এমন কিছু এনজাইম মায়ের দুধে উপস্থিত থাকে যা গরুর দুধ বা অন্য দুধে পাওয়া যায়।
খুব কম পরিমাণে এবং যতটুকু বা পাওয়া যায়, যা দুধ ফোটানোর সময় বেশ কিছুটা নষ্ট হয়ে যায়। মায়ের দুধে যে এক ধরনের চিনি থাকে, বিটা ল্যাকটোজ, সেই চিনি অন্ত্রের মধ্যে জীবাণু বৃদ্ধি প্রতিরোধক। কিন্তু গরুর দুধে ঠিক তার উল্টো। লোহা, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি শরীরের প্রয়োজনীয় খনিজ পদার্থগুলি মায়ের দুধে থাকে বেশি, যা অন্য দুধে অনুপস্থিত। মায়ের দুধের মাধ্যমে শিশু থাইরয়েড গ্রন্থি রস সংগ্রহ করে, যা আর কোনো দুধে সম্ভব নয়। আর এই গ্রন্থি রসই শিশুর মানসিক ও দৈহিক বিকাশের সহায়ক। গরুর দুধের ভিটামিন বি ও সি দুধ ফোটানোর সময় বেশ কিছুটা নষ্ট হয়। মায়ের দুধে সেই সম্ভাবনা নাই। মায়ের দুধ থেকে শিশু পায় মাতৃদেহের রোগ প্রতিরোধ শক্তি। পরীক্ষা করে দেখা গেছে যে শিশুরা বুকের দুধ খায়, তাদের অসুখ বিসুখ বোতলে দুধ খাওয়া শিশুর তুলনায় অনেক কম। কারণ মায়ের দুধে অনেক অ্যান্টিবডি থাকে, যা শিশুকে বিভিন্ন বীজাণুঘটিত রোগের হাত হইতে রক্ষা করতে সাহায্য করে। পরীক্ষা করে দেখা গেছে যেসব শিশুরা কেবল বুকের দুধই খায়, তাদের চামড়ায় একজিমা প্রায় হয় না বললেই চলে। আরও দেখা গেছে বুকের দুধ খাওয়া বাচ্চাদের মলে এমন কোনো পদার্থ যা চর্মরোগ আরোগ্য করার ক্ষমতা রাখে। প্রিটার্ম শিশু অর্থাৎ যেসব শিশু পূর্ণ সময়ের আগেই জন্মায়, তাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন এ এর প্রয়োজন হয়। মায়ের বুকের প্রিটার্ম দুধে কোলোস্ট্রাম নামক এক প্রকার উপাদান রয়েছে এবং এই দুধ ভিটামিন এ সৃষ্টির বিশাল উৎস। সুতরাং প্রিটার্ম শিশুকে এই দুধ থেকে বঞ্চিত করলে পরবর্তী অবস্থায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তোমরা দেখবে অনেকেই ফিগার নষ্ট হওয়ার ভয়ে বাচ্চাকে দুধ খাওয়াতে চায় না। ভবিষ্যতে ওই বাচ্চারাই লাথি দিয়ে মাকে বাড়ি থেকে বের করে দেয়। ফিগার নষ্ট হলে ডায়েট কন্ট্রোল করে ফিগার ঠিক করা যাবে, কিন্তু একবার যদি বাচ্চার গ্রোথের বা মানসিক বিকাশের সমস্যা হয়, সেটা কখনোই ঠিক হবে না। সো বাচ্চাদের জন্য বুকের দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার। এই মাহি কি তোদের ওর বিয়েতে দাওয়াত দিয়েছিল? ছোঁয়া বলল, স্যার ও যে পরিমাণ কিপটা, ও দাওয়াত দিবে তাও আবার আমাদের, অসম্ভব। থাক, আর মিথ্যা বলতে হবে না স্যার, আমি আর ওরা গিফট দেওয়ার ভয় কেউ যায়নি। তুই এখন ফকিন্নির মতো দাওয়াত দিবি আর বলবি গিফট ছাড়া এলে কিন্তু পানি খাইয়ে পাঠিয়ে দিবি, তাহলে কে যাবে তোর বিয়েতে? ওরে বাবা, তোমরা চেষ্টার মতো আমার বাবার অন্ন ধ্বংস করবা আর আমাকে গিফট দিবা না, তাহলে কি তোমাদের সাথে কি করব? তাই বলে কেউই যায়নি? মুস্কান আর নীলা গিয়েছিল স্যার। আবির তার কেবিনে বসে বসে মোবাইলের ওয়ালপেপারটা দেখছে বারবার। 6 বছরের পিচ্চি একটা মেয়ে লাল টুকটুকে শাড়ি পরে বসেছে ছোট্ট আবিরের বুকের উপরে, পরম শান্তিতে ঘুমাচ্ছে। আবিরও ঘুমাচ্ছিল পরম শান্তিতে। আবির হারিয়ে গেল অতীতে ফেলে আসা সেই দিনটাতে। আবিরের তখন ক্লাস 7-এ পড়ে। আবির আর আবিরের বাবা ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। হঠাৎ কলিং বেল বাজলো। আবিরের মা দরজা খুলে দেখতেই 6 বছরের ছোট্ট নীলা, লাল শাড়ি হাতে, লাল চুড়ি মাথায়, লাল টিপ পায়ে, আলতা পরে আবিরের বাসায় প্রবেশ করলো, যাকে বলা যায় পারফেক্ট বউ সাজ। ছোট্ট নীলাকে সেদিন বউ সাজে দেখে আবিরের গলায় ভাত আটকে গিয়েছিল। নীলা এক প্রকার দৌড়ে আবিরের কাছে গেল, তারপর তার এক হাত টেনে টেনে বলল, আবির আবির আমার ঘুম পাচ্ছে, চলো ঘুমাবো। ততক্ষণ নীলার বাবা আর মা আবিদের বাসায় ঢুকে পড়েছে। আবির নীলার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ঘুম পাচ্ছে, তাহলে ঘুমাও গিয়ে। আমাকে ডাকছো কেন? আমি তোমার বুকে ঘুমাবো। আমার বুকে ঘুমাবো মানে? তুমি কেন আমার বুকে ঘুমাবা? মা যে বাবার বুকে ঘুমায়, তাই আমিও তোমার বুকে ঘুমাবো। মেয়ের মুখে এমন কথা শুনে নীলার মা বাবা লজ্জায় মাথা নামিয়ে ফেললেন। তখন আবিরের মা নীলার গলা টেনে দিয়ে বললেন, ওরে আমার কলিজার টুকরা রে, তোর মা যে তোর বাবার বউ, তাই তোর মা তোর বাবার বুকে ঘুমায়। তুই তো আর আবিরের বউ না যে ওর বুকে ঘুমাবে। বলে একটা হাসি দেয়। নীলা আবিরের হাত ধরে টানতে টানতে বলে, তুমি না বলো আমি তোমার বউ, তাই আমিও মার মতো তোমার বুকে ঘুমাবো। আবিরের বাবা ওই সময় পানি খাচ্ছিল। নীলার এমন কথা শুনে আবিরের বাবার মুখ থেকে পানি বের হয়ে যায়। সেই তো মিটিমিটি করে হাসতে থাকে।
এদিকে আবির লজ্জায় শেষ। আবিরের মা আবিরকে গুঁতো মেরে বলল, কি রে তলে তলে এত দূর মাকে না জানিয়ে বউ ঠিক করে ফেলেছিস? তবে আমার কিন্তু বউ বেশ পছন্দ হয়েছে। কি বলো আবিরের বাবা, তোমার পছন্দ হয়নি? বলে হো হো করে হাসতে লাগলো। আবিরের বাবা বলল, ইস, এই মেয়েটাকে আর কিছু বলা যাবে না। কোথায় কোন কথা বলতে হয় সেটাই বোঝে না। সবার সামনে ইজ্জতের ফালুদা করে দিল। নীলার মা নীলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা এখন তো তুমি অনেক ছোট, আগে বড় হও, তারপর আবিরের বুকে ঘুমিও, কেমন? না না, আমি এক্ষুনি ঘুমাবো। কিন্তু মা, তোমাদের তো এখনো বিয়ে হয়নি। বিয়ের আগে তো একসাথে থাকা ঠিক না। আগে বড় হও, এরপর যখন বিয়ে হবে তোমাদের তখন যেখানে ইচ্ছা সেখানে ঘুমিও। তাহলে আমার বিয়ে দাও, আমি এখন বিয়ে করব। ছোট্ট নীলার মুখে এমন কথা শুনে সবাই হো হো করে হেসে উঠেছিল। নীলা অবুঝের মতো শুধু এদিকে ওইদিকে মুখ চাওয়াচাওয়ি করছিল। এদিকে আবির তো লজ্জায় মাথা নিচু করে রেখেছিল। ইস, কেন যে মেয়েটাকে এই কথা বলতে গেলাম। সেই দিন কেউ নীলাকে আবিরের হাতে ছাড়তে পারেনি। সেই দিন সারা রাত ছোট নীলা আবিরের বুকে ঘুমিয়েছিল। হঠাৎ আবিরের মন খারাপ হয়ে গেল। তার বালিকা বধূ যে বড় হয়ে এমন হয়ে যাবে সে স্বপ্নেও ভাবেনি। আবির জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছিলাম, আল্লাহ, আমি তো তোমার কাছে এমন নীলাকে চাইনি। আমি তো চেয়েছিলাম আমার সেই ছোট্ট নীলাকে, যে প্রতিদিন আমার বুকে ঘুমানোর বায়না করত, যে সারা দিন আমার পেছনে পেছনে ঘুরঘুর করত। আমি তো সেই নীলাকে চেয়েছিলাম। এ কোন নীলা তুমি আমাকে দিলা? এদিকে নীলার বাবা নীলাকে আচ্ছা মতো বকা দিচ্ছে এমন জঘন্য কাজ করার জন্য। আচ্ছা বাবা, তুমি আমার সাথে এমন অবিচার করছো কেন? তুমি ওই চাঁদটাকে চেনো? চান্দুটা আবার কে? ওই লম্বু বুদ্ধিজীবী, কোনো কাজ নাই, সারাদিন শুধু জ্ঞান দিয়ে বেড়ায়। লম্বু বুদ্ধিজীবীটা আবার কে? কে আবার? ওই আবিরের বাচ্চা খবির। আবির তোমার স্যার হয়, সম্মান দিয়ে কথা বলবা। বালেশ্বর বলে নীলা শাড়ি বেয়ে উপরে তার রুমে চলে গেল। ভাইয়া, নীলাকে কি শাস্তি দিয়েছিলে? ওর বাবা ওকে আমার পা ধরে ক্ষমা চাইতে বলেছিলেন। বলো কি, নীলা তোমার পায়ে ধরে ক্ষমা চেয়েছিল? বলে উৎসুক দৃষ্টিতে মুস্কান তাকিয়ে রইল আবিরের দিকে। ও পা ধরে ক্ষমা চাইতো, বাট আমি পা ধরতে দেইনি। মুস্কান রাগী কণ্ঠে বলল, কেন? পায়ে ধরলে তোমার কি এমন ক্ষতি হতো? রাগ করছিস কেন? ও ছোট মানুষ, ভুল করেছে, ক্ষমা চেয়েছে, মাফ করে দিয়েছি। এখানে পা ধরে ক্ষমা চাওয়ার কি আছে? ও তো দুধের বাচ্চা, যাও ওকে কি ফিটার খাওয়াও। বলেই মুস্কান হনহন করে তার রুমে চলে গেল। নীলাকে কিছু বখাটের ছেলে পেলে ডিস্টার্ব করতেছে। আবির তার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বিষয়টা দেখে আবির বাইক নিয়ে নীলার কাছে এগিয়ে গিয়ে বলল, বাইকে উঠুন আপনি। নীলা একবার শুধু আবিরের দিকে তাকালো, এরপর বাইকে উঠে পড়লো। আবির নীলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। নীলা বাইক থেকে নেমে আবিরকে বলল, স্যার আপনি একটু দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেওয়ার আছে। বলেই নীলা বাড়ির ভেতরে ঢুকে গেল। আবির ফোন দিয়ে গুতগুতি করছিল। এমন সময় নীলা পেছন থেকে লাঠি দিয়ে আবিরের মাথায় দিল একটা বাড়ি। সঙ্গে সঙ্গে আবিরের মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে রাস্তায় পড়ে গেল। তার মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। যে রক্তের বন্যা বইছে, নীলা একটা শয়তানি হাসি দিয়ে বলল, বলেছিলাম না মুস্কান, আমি তোকে দেখে নিব। এখন বাঁচা তোর ভয়টাকে। হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে মুস্কান লাফ দিয়ে উঠল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এসি চলছে, তাও তার পুরো জামা ঘামে ভিজে গেছে। ড্রিম লাইট অন করতেই ড্রিম লাইটের আবছা আলোতে দেখলো ঘড়িতে তখন 2টা বাজে 8 মিনিট। ভয়ে তখন মুস্কানের শরীর থরথর করে কাঁপছে। কি একটা বাজে স্বপ্ন ছিল। এই স্বপ্ন কি কোনো বিপদের ইঙ্গিত দিল তাকে? সত্যি সত্যি আবির ভাইয়া আবার কিছু হলো না তো? কথাটা ভেবে মুস্কানের দৌড়ে চলে গেল আবিরের রুমের সামনে। মুস্কান দরজাতে জোরে জোরে নক করছে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। মুস্কান আবার দৌড়ে তার রুমে গিয়ে মোবাইল নিয়ে এলো। আবিরের নম্বরে কল দিল 2 বার। ফোন বাজার পর ফোন রিসিভ করলো আবির। ঘুম ঘুম কণ্ঠে আবির বলল, কি হয়েছে মুস্কান, এত রাতে কেন ফোন করেছিস? মুস্কান হাঁপাতে হাঁপাতে বলল, তোমার কিছু হয়নি তো ভাইয়া? আমার কি হবে? তুমি দরজা খোলো। আবির ফোন কেটে দিয়ে চোখ দোলতে দোলতে দরজা খুলে। আবির দরজা খুলতে মুস্কান আবিরের কোলে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে। কি হয়েছে?
কান্না করছিস কেন? খালামণির কথা মনে পড়েছে? মুস্কান ফুপাতে ফুপাতে বলল, ভাইয়া তুমি ঠিক আছে তো? তোমার কিছু হয়নি তো? আমার আবার কি হবে? মুস্কান আবিরের মাথা ভালো করে দেখতে লাগলো কোথাও কিছু হয়েছে কিনা। ভাইয়া তুমি আর নীলার সাথে কোনো প্রকার কথা বলবে না। নীলা যদি তোমাকে ডাকে তাও তুমি ওর কাছে যাবে না। আচ্ছা বাবা, ঠিক আছে। কিন্তু তুই এত রাতে এই কথা বলতে আমার রুমে এসেছিস? নীলা কোনো বিপদে পড়লে তুমি ওর হেল্প করবে না। আচ্ছা তোর কি হয়েছে বলতো? আমি স্বপ্ন দেখেছি ওই শাকচুন্নি তোমার মাথায় লাঠি দিয়ে বাড়ি মারলো আর তুমি মাথা ধরে রাস্তায় পড়ে গেলে। এরপর তোমার মাথা দিয়ে ফিকনি দিয়ে রক্ত ও বের হচ্ছিল আর সেটা দেখেই ওই শাকচুন্নি হো করে হাসছিল। আবির মুস্কানের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, ধুর পাগলি, স্বপ্ন তো স্বপ্নই, ওইসব বাস্তবে হয় নাকি? আমি এত কিছু বুঝি না, যেটা বলেছি সেটা মানতে হবে। আচ্ছা বাবা, এখন তো রুমে গিয়ে ঘুমা। না, আমার আর ঘুম আসবে না, চলো দুজন মুভি দেখি। পাগল নাকি? কাল সকালে ভার্সিটিতে ক্লাস কে করাবে? আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এরপর দুজন মিলে মুভি দেখতে শুরু করে। 1 ঘন্টা পর আবির দেখলো মুস্কান ঘুমিয়ে পড়েছে। আবির মুস্কানকে সুন্দর করে শুয়ে দিয়ে কাঁথা গায়ে দিয়ে আবির একটা বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। পরদিন আবির ক্লাসে ঢুকতেই দেখে যে ফোন আনেনি সাথে, ভুলে কেবিনে রেখে আসছে। আবির আকাশ হাতে একটা চাবি দিয়ে বলল, আমার কেবিনে গিয়ে দেখবে আমার ফোন আছে, একটু ফোনটা নিয়ে আসো প্লিজ। আকাশ ফোন আনার জন্য বেরিয়ে গেলেই রাফি বলল, স্যার ও এত বড় ভুল করলো, তারপরও আপনি ওকে মাফ করে দিলেন। ও ভুল করেছে, তারপর ভুলটা যখন বুঝতে পেরেছে তখন ক্ষমা চেয়েছে। ক্ষমা করা মহৎ গুণ, তাই আমি ক্ষমা করে দিয়েছি। ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করেন, তাই তোমাদেরও উচিত বেশি বেশি ক্ষমা করা। এদিকে আকাশ ফোন নিয়ে আসার সময় আস্তে করে ফোনের পাওয়ার বাটনে চাপ দেয়। সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে একজন 10-12 বছরের ছেলের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে বউ বেশে 5-6 বছরের অসম্ভব সুন্দর কিউট একটা মেয়ে। ছবিতে একপাশে ছোট্ট করে লেখা মাই হার্ট। আকাশ ভাবে ছবিটা হয়তোবা মুস্কান আর আবিরের। আকাশ আবিরকে ফোন দিয়ে নিজের সিটে বসে পড়ে। আবির পড়াতে পড়াতে আসিফের দিকে তাকিয়ে বলল, কি খবর আসিফ, মন খারাপ কেন? পেছন থেকে রাফি বলল, স্যার ও তো ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। বলো কি, সত্যি নাকি আসিফ? দুঃখের কথা কি আর বলবো স্যার, প্রেম করতেছি প্রায় 1 বছর আগে থেকে। মেয়েটা যখন তার প্রথম ছবি দিয়েছিল আমি তো ছবিগুলো দেখি, তার উপর ক্রাশ খেয়েছিলাম। যখন সামনাসামনি দেখলাম পুরাই খালাম্মা। খালাম্মা তাও ঠিক ছিল, মেয়েটা আমাকে সবসময় বলতো সে সিঙ্গেল, সে নাকি জীবনে প্রেম করেনি। আর কাল জানতে পারলাম মেয়েটা 2 ছেলের মা, তার স্বামী নাকি এতদিন বিদেশে ছিল, তাই টাইম পাস করার জন্য আমার সাথে প্রেমের অভিনয় করেছি। আচ্ছা স্যার, মেয়েরা এত খারাপ হয় কেন একটু বলবেন? এই তো তোমার একটা ভুল ধারণা, সব মেয়ে তো আর এক হয় না। সব মেয়েরাই তো আর ছোট ছোট ড্রেস পরে সব কিছু দেখিয়ে বেড়ায় না। নীলা মনে মনে বলল, আমি সবকিছু দেখিয়ে বেড়াই না, আমি সবকিছু দেখিয়ে বেড়াই কুত্তা। আচ্ছা আমি সবকিছু দেখিয়ে বেড়াই, তাতে তোর বাবার কি? হ্যাঁ শালা চান্দু, তুই আগে ক্লাস থেকে বের হ, এরপর তোকে আমি দেখাবো আমি আরো কি কি দেখাতে পারি। তোর যদি আজ মাথা না ফাটিয়েছি, আমার নাম নীলা চৌধুরী না। আচ্ছা স্যার, ভালো মেয়ে পেতে হলে কি কি করতে হবে যদি একটু বলতেন? এটা তো ক্লাস, এসব কথা ক্লাসে বলা যাবে না। ক্লাসের পরে তুমি আমার সাথে যোগাযোগ করো। ছেলেরা সবাই বলল, না স্যার, আপনি বলেন, আমরা শুনতে চাই। আমরাও তো ভালো মেয়েকে বিয়ে করতে চাই। আমি কথা বললেই তো আবার অনেকেই বলবে নি আমি শুধু জ্ঞান দেই। যার ভালো লাগবে না সে বাইরে চলে যাক। কেন, ভার্সিটি কি তোর বাবার? নীলা মনে মনে বলল, কারো কোনো সমস্যা নেই স্যার, আপনি বলেন। তোমার যেমন ভালো মেয়েকে বিয়ে করতে চাও, মেয়েরাও কিন্তু ঠিক তেমনি ভালো ছেলেকে বিয়ে করতে চায়। একজন নেশাগ্রস্ত ছেলের সাথে বাবা মা কিন্তু কখনোই বিয়ে দিতে চায় না। এরপর বেকার ছেলের সাথেও কোনো বাবা মাই তার মেয়ের বিয়ে দিবে না। তাই তোমাদের অবশ্যই ভালো একটা চাকরি করতে হবে। আর সরকারি চাকরি থাকলে তো তোমার বাড়ির সামনে মেয়েদের সিরিয়াল পড়ে যাবে। অনেক খুঁজে একটা মেয়েকে বিয়ে করলে সে যে ভালো হবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তোমার পরিবার হয়তো ওই মেয়ের সম্পর্কে অনেক খোঁজখবর নিয়েছেন, সবাই বলেছে মেয়েটা খুব ভালো,
কিন্তু বিয়ে করার পর দেখলে মেয়েটা আরেকজনের সাথেও গুতুপুতুর করে, তখন কি করবে? যাই হোক, এখন মূল কথায় আসি। আল্লাহ কোরআনে বলেছেন ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণী নারী অথবা মুশরিক নারী ছাড়া বিয়ে করতে পারবে না, আর মুমিনদের জন্য এদের হারাম করা হয়েছে। সূরা আন-নূর আয়াত 3। তাহলে দেখো, আল্লাহ এখানে স্পষ্ট বলে দিয়েছেন তোমরা যদি ভালো বউ পেতে চাও তাহলে প্রথমে ভালো হতে হবে। তুমি যদি 5 জনের সাথে ফষ্টি নষ্টি করো, তোমার বউ দেখবে তোমার মতো 10 জনকে তার আগে পিছে ঘুরিয়ে এসেছে, শেষ পর্যন্ত তোমার কাছে ধরা দিয়েছে। তাই যারা যারা ভালো বউ পেতে চাও তাদের অবশ্যই আগে নিজে ভালো হতে হবে। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার ভালো বউ লাগবে। চাওয়া মতো যদি চাইতে পারো, দেখবে আল্লাহ তোমাকে ভালো একটা বউয়ের ব্যবস্থা করে দিবেন। মেয়েদের পেছন পেছন ঘোরাঘুরি বাদ দিয়ে আল্লাহর পেছনে ঘোরো, দেখবে আল্লাহ তোমার মনের সব ইচ্ছে পূরণ করে দিবেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তোমরা শুনে রাখো, যুবক বয়সের ইবাদতের আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নারিকেলের চেয়ে যেমন কচি ডাবের দাম বেশি, ঠিক তেমনি আল্লাহর কাছে যুবক বয়সের ইবাদতের দাম বেশি। আর মৃত্যুকে ভয় করো, কারণ এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তোমার কাছে সব কিছুর হিসাব নেবেন। আল্লাহ বলেছেন, তোমাদের অন্তরে যা আছে তা প্রকাশ করো অথবা গোপনে করো, আল্লাহ তোমাদের থেকে তার হিসাব নেবেন। সূরা আল বাকারা আয়াত 284। তাই 2 দিনের এই পৃথিবীতে তোমরা যাই করো না কেন একটু ভেবেচিন্তে করবে। আর বিয়ের আগে আল্লাহ প্রেম ভালোবাসা হারাম করে দিয়েছেন। নীলা মুগ্ধ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আবিরের কথাগুলো শুনতেছে। আজ কেন জানি আবিরের কথাগুলো শুনতে খুব ভালো লাগতেছে। নীলা এতদিন খেয়ালই করেনি আবির খুব সুন্দর করে কথা বলতে পারে। নীলা হঠাৎ দাঁড়িয়ে বলল, স্যার, ছেলেদের তো অনেক উপদেশ দিলেন, এবার একটু মেয়েদের উপদেশ দিন। নীলার মুখে এমন কথা শুনে ক্লাসের সবাই অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। মাইন্ড করবে না তো আবার? কারণ আমি মেয়েদের সম্পর্কে যখনই কিছু বলি সেটা সবসময় নেগেটিভ দিকেই যায়। না চান্দু, তুমি বলো। কি বললে? নীলা আমতা আমতা করতে করতেই বলল, না মানে আপনি বলেন স্যার। যাক বাবা, চান্দু কিছু শুনতে পারেনি, শুনলেই তো আমার গোষ্ঠী উদ্ধার করতো। নীলা মনে মনে বলল, ভালো স্বামী পেতে হলে মেয়েদের আগে ভালো হতে হবে, দিনদার পরহেজগার হতে হবে, পর্দা করে চলতে হবে, অশ্লীল পোশাক পরে সবাইকে সব কিছু দেখানো চলবে না। চান্দু শালা ঘুরে ঘুরে ওই এক কথাতেই আসে। বেটা, তোরে আগে একদিন বাগে পাই, সেদিন বোঝাবো নীলা চৌধুরী কি জিনিস। নীলা মনে মনে বলল, আচ্ছা মেয়েরা, তোমরা যে ফেসবুকে তোমাদের ছবি পোস্ট করো কিছু লাইক কমেন্টের জন্য, কেউ কেউ তো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে পোস্ট করো, কেউ রং বেরঙের শাড়ি পরে, কেউ কেউ আবার দামি দামি জামা পরে, কারো কারো তো আবার বুকে ওড়নাও থাকে না। আচ্ছা তোমরা কি ভুলে গেছো তোমাদের এই দেহটা, তোমাদের সৌন্দর্য শুধু তোমাদের স্বামীর জন্য? তুমি আটা ময়দা মেখে ফেসবুকে ছবি দিয়ে কাকে সুন্দর দেখাচ্ছ? তোমার কি একবারও বুকটা কাঁপে না? তোমরা হয়তো ভাবতেও পারছো না ফেসবুকে ছবি আপলোড করে তোমরা কি ভুলটাই না করছো। আকাশ বলল, স্যার টিকটক এর কথা কিছু বলেন। হ্যাঁ, এই টিকটকের কথা কি আর বলবো, কোথায় কার কি সাইজ, পারলে তারা সব কিছু খুলে মেলে দেখাবে। জনগণের হক পূরণ করতেছে বেয়াদবগুলো, কোনো কাজকাম নাই, মিশেই ছোট ছোট ড্রেস পরে লাফালাফি। তোমাদের বাবা মা কি এটাই শিক্ষা দিয়েছে? ইসলাম কি এসব করতে বলেছে? সবারই হিসাব দিতে হবে, আল্লাহ কাউকে ছাড় দিবেন না। যারা টিকটক ভিডিওর নামে নষ্টামিগুলো করতেছে তাদের বলতেছি, টিকটক ভিডিও করে পৃথিবীর ফেমাস না হয়ে নামাজ পড়ে যেন আল্লাহর কাছে ফেমাস হতে পারেন। এরপর তোমরা যে সেন্ট ব্যবহার করে চলাফেরা করো, তোমরা জানো যে ঘরে দেবর থাকে সে ঘরে সেন্ট বা সুগন্ধি ব্যবহার হারাম করা হয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে তার এই সুগন্ধি যে পুরুষের নাকে গেল, ওই নারী তার সাথে জেনাকারিনী হয়ে গেল। আচ্ছা অনেক কথা বলে ফেললাম, কেউ যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও। অনেক কিছু বললাম, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আবির ক্লাস থেকে বের হতেই নীলা আবিরের পেছনে পেছনে ক্লাস থেকে বেরিয়ে গেল। নীলা দৌড়ে আবিরের সামনে গিয়ে বলে, সরি স্যার। আবির অবাক চোখে নীলার দিকে তাকিয়ে বলল, সরি বলতে হবে না, যাও ক্লাসে যাও বলে আবির চলে গেল। শালা চান্দু, নিজে থেকে সরি বললাম, এখন ভাব দেখাচ্ছে।
তোর ভাব আমি বের করব। শালা চান্দু, নিজে থেকে সরি বললাম, এখন ভাব দেখাচ্ছে। তোর ভাব আমি বের করব। নীলা ক্লাসে আসতেই মুস্কানের কাছে গিয়ে বলল, আমার ভাইয়ের কাছ থেকে সব সময় 100 হাত দূরে থাকবি, আর যেন আমি তোকে ভাইয়ের পিছন পিছন ঘুরতে না দেখি। নীলা মুখ ভেঙে বলল, তোর ওই চিকন আলি লম্বু বুদ্ধিজীবী ভাইয়ের পেছনে পেছনে ঘুরতে আমার বইই গেছে। যা ভাগ এখান থেকে। কেন, ফার্স্টে কি বাবার? না, তোর বাবার হয়েছে, এখন যা। সময় থাকতে ভালো হ, না হলে পরে গিয়ে পস্তাতে হবে। ভাই এক বুদ্ধিজীবী আর বোন হয়েছে তার চামচে। খবরদার আমাকে জ্ঞান দিতে আসবি না। তোর জ্ঞান তোর কাছে রাখ। নীলা তার সিটে গিয়ে বসে। আবিরের মনটা খুব খারাপ। সেই মহাখালী ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে এক দৃষ্টিতে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে আছে। আবিরের মন খারাপ হলেই সেইখানে চলে আসে। রাত বেশি হওয়া তেমন একটা গাড়ি নেই, মাঝে মাঝে 2-1টা সিএনজি শুধু আসা যাওয়া করছে। হঠাৎ একটা সিএনজি দ্রুত গতিতে আবিরের পাশ দিয়ে চলে গেল, কিন্তু কিছু দূর গিয়ে সিএনজিটা থেমে গেল। আবির সেই দিকে একবার তাকালো। কিছু ছেলে পেলে সিএনজি থেকে আটকিয়েছে। আবির সেই দিকে মনোযোগ না দিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে ছোট্ট নীলার কথা ভাবতে লাগলো। নীলারা যেদিন আবিরদের বাসা থেকে যায় সেই দিন নীলা কি কান্না, সে আবিরকে ছেড়ে কোথাও যাবে না। সেই দিন সাইফ আঙ্কেল জোর করে ঢাকায় নিয়ে আসেন। তারও কিছু করা ছিল না, তার ট্রান্সফার হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়েই তাদের বগুড়া ছেড়ে ঢাকায় আসতে হয়েছিল। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো আবিরের কানে। মেয়েটি চিৎকার করে বলছে, খবরদার আমাকে টাচ করবি না। আমার বাবা কিন্তু এসপি, তোদের কিন্তু জেলের ভাত খাওয়াবো। কেন জানি মেয়েটার কণ্ঠে খুব চেনা চেনা লাগছে। আবির হেলমেট পরে বাইক নিয়ে এগিয়ে গেল। আবির একটু কাছে যেতেই দেখলো 3টা ছেলে নীলাকে ঘিরে রেখেছে। একটা ছেলে হাতে একটা ছুরি ছিল। আবির তাদের সামনে গিয়ে বাইক থামায়। একজন আবিরের দিকে এগিয়ে এসে বলল, কি চাই? আবির হেলমেট খুলে বলল, ভাইয়া, এখানে আশেপাশে কোথাও কি হাসপাতাল আছে? সামনে যান। ধন্যবাদ ভাইয়া। বলে বাইক চালু করে এদিকে নীলা আবিরকে দেখে যেন প্রাণ ফিরে পেল। এখন নিশ্চয়ই আবির তাকে এই জানোয়ারদের হাত থেকে বাঁচাবে, কিন্তু আবির তাকে ভুল প্রমাণিত করে বাইক নিয়ে চলে গেল। নীলা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। স্যার স্যার বলে চিৎকার করতে থাকে। আবির একটু সামনে গিয়ে আবার ঘুরে এলো। কি হয়েছে আবার আসলেন যে? না মানে হাসপাতালে ঠিকানা তো বললেন না। একজন ছেলে নীলার হাত ধরে ছিল, ওই বলল, দেখছিস না কাজ করতেছি, ডিস্টার্ব করিস না। আবির বাইক স্ট্যান্ড করে হেলমেট খুলে হেলমেট দিয়ে এক বাড়ি মেরে বলল, ছাড় ওর হাত ছাড়। এরপর মারামারি শুরু হয়ে গেল। আবির হেলমেট দিয়ে ওদের আচ্ছা মতো ধোলাই করতেছে, আর নীলা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। একটু পর তারা দৌড়ে পালালো। আবির নীলার কাছে গিয়ে তার গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। নীলা গালে হাত দিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তোমার বাসা না মিরপুরে? এত রাতে তুমি এখানে কি করো? আজ যদি আমি না থাকতাম তাহলে কি হতো? বেয়াদব মেয়ে, রাত বিরাতে ঘুরতে বেরিয়েছে। আচ্ছা, নিজেকে কি ভাবো তুমি? ননসেন্স কোথাকার। নীলা বাচ্চাদের মতো করে বলল, আমি তো ফুপির বাসায় যাচ্ছিলাম। এত রাতে তোমার একা একা ফুপির বাসায় যেতে হবে, তাও আবার সিএনজিতে করে? তোমার বাবাকে বলতে পারোনি? আজ যদি ওই জানোয়ারগুলো তোমার কোনো ক্ষতি করতো তাহলে কি হতো? বলো, চুপ করে আছো কেন? রাতে একা একা চলাচলের সময় মেয়েরা একটু চোখ কান খোলা রাখুন। বিপদ যে কোনো সময় আপনার সামনে আসতে পারে। আমি কি জানতাম না কেমন হবে? তা কেন জানবে? তুমি তো শুধু জানো স্যারদের কিভাবে অপমান করতে হয়। এখন মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে বাইকে উঠে পড়ো। নীলা বাইকে উঠতেই আবির বাইক স্টার্ট দেয়। বাইক চলতে থাকে তার আপন গতিতে। নীলা আবিরের কাঁধে হাত রাখতে কি রাখবে না সেটা ভেবে পাচ্ছে না। আবির যদি অন্য কিছু মনে করে। নীলা আস্তে করে আবিরের কাঁধে হাত রাখলো। আবির কিছু বলল না, শুধু লুকিং গ্লাসে একবার নীলার দিকে তাকালো। আবছা আলোয় নীলাকে অসম্ভব সুন্দরী লাগছিল। বাতাসে তার খোলা চুল উড়ে উড়ে বেড়াচ্ছে, বারবার তার মুখে পড়ছিল, আর নীলা হাত দিয়ে আবার সেটা সরাচ্ছিল। নীলার খুব শীত করছে। নীলা কি করবে ভেবে না পেয়ে আবিরকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। আবির সাথে সাথে ব্রেক করে। কি হলো? তোমার সমস্যা কি? এমন জড়িয়ে ধরলে কেন? তুমি দেখি বসতে দিলে শুতে চাও। কাঁধে হাত রাখতে দিছি,
এর মানে এই না যে জড়িয়ে ধরবে। নীলা বাচ্চাদের মতো করে বলল, আমার কি দোষ? আমার যেন ভীষণ শীত করছে। শীত তো করবেই, এমন মশারির মতো পাতলা জামা পরতে কে বলেছে তোমাকে? আমি এখানে শীতে মরতেছি, কিসের কি ব্লেজারটা খুলে আমাকে দেবে তা নয়, বুদ্ধিজীবী আবার জ্ঞান দিতে শুরু করেছে। নীলা মনে মনে বলল, বেয়াদব মেয়ে, সেদিন এতগুলো কথা বললাম তাও তোমার লজ্জা হলো না? আচ্ছা তুমি শুধরাবে কবে আমায় একটু বলবে? সেটা আমি নিজেও জানি না। আবির তার পরনের ব্লেজার খুলে নীলাকে দেয়। আচ্ছা তোমার চুলগুলো যখন এত সমস্যা করতেছে বেঁধে রাখতে পারছো না? কাঁটাটা কোথায় যেন হারিয়ে গেছে, কিভাবে বাঁধবো? তাহলে খোপা করে রাখো। পারি না তো। তুমি আসলে মেয়ে নামের কলঙ্ক, নামো বাইক থেকে। আর আপনি পুরুষ নামে ঢ্যাঁড়স, পেছনে এত সুন্দর একটা মেয়েকে বসিয়ে ভদ্র ছেলের মতো কোনো প্রকার ব্রেক ছাড়াই বাইক চালাচ্ছে। কেন একটু ঘন ঘন ব্রেক কষলে কি এমন ক্ষতি হবে? আবুল একটা। নীলা মনে মনে বলল, কি হলো, হা করে দাঁড়িয়ে আছো কেন? চুল খোপা করে দিয়েছি, এখন উঠো। নীলা অবাক হয়ে বলল, আপনি চুলও খোপা করতে জানেন? মা যখন রান্নাঘরে কাজ করে আমি মার চুল খোপা করে দেই। আবিরের মুখে মায়ের কথা শুনে নীলার চোখে পানি চলে আসে। ইস, আজ আমার মা যদি বেঁচে থাকতো। কথাটা ভেবে নীলা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নীলা বাইকে উঠে আবার আবিরকে জড়িয়ে ধরে। এই তোমার সমস্যা কি? আবার জড়িয়ে ধরলে কেন? আপনি চুপচাপ বাইক চালান তো, এত বেশি কথা বলেন কেন? আমার শীত করছে তাই ধরেছি, তাছাড়া আপনাকে জড়িয়ে ধরার আমার কোনো ইচ্ছে নেই। আবির তো নীলার ধমক শুনে চুপ হয়ে যায়। এরপর নীলাকে বলে, একজন মেয়ে একজন বেগানা ছেলেকে এভাবে ধরতে পারে না, ইসলামে এসব নিষিদ্ধ। জীবন বাঁচান ফরজ কাজ, আমি আমার জীবন বাঁচিয়েছি, সো আপনি চুপ থাকেন। আবির তো নীলাকে আঁচড়া মতো বকা দিচ্ছে থাকে, কিন্তু নীলা মুগ্ধ হয়ে আবিরের কথা শুনছে। কেন জানি আজ আবিরের সব কথা তার মনোমুগ্ধকর লাগছে। নীলা, এই নীলা, ঘুমিয়ে পড়েছো নাকি? তোমার বাসায় এসে গেছে। নীলা বাইক থেকে নেমে আবিরকে বলল, ধন্যবাদ স্যার আমাকে বাঁচানোর জন্য, আপনি না থাকলে আজ আমার যে কি হতো। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আর আমি তোমাকে বাঁচাইনি, আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। আমি শুধু একটা মাধ্যম ছিলাম মাত্র। তাই যাও, নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। নীলা আবিরের ব্লেজার না দিয়ে দৌড়ে বাসার মধ্যে চলে গেল। নীলা সারা রাত ঘুমাতে পারেনি, সে যে আবিরের প্রেমে পড়ে গেছে। আবির শীতে কাঁপতে কাঁপতে বাড়ি চলে যায়। এদিকে নীলা খাটে শুয়ে এপিট ওপিট হাতে থাকে, কিন্তু তার চোখে ঘুম নাই। চোখ বন্ধ করলে শুধু আবিরের ছবি ভেসে উঠছে, আবিরের সেই মারামারির দৃশ্য, আবিরের বকাঝকা, বারে বারে শুধু এই সবই চলে আসছে নীলার চোখের সামনে। নীলা নিজেই বুঝতে পারছে না হঠাৎ তার সাথে এগুলো কি হচ্ছে। আবিরের ব্লেজার পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর আবিরের কথা ভাবছে। নীলা মোবাইল হাতে নিয়ে ফেসবুকে আবিরের নাম সার্চ করে, কিন্তু এতগুলো আইডি চলে আসছে, এর মধ্যে কোনটা আবিরের আইডি নীলাম বুঝে উঠতে পারছে না। প্রায় ঘন্টাখানেক খোঁজার পর আবিরের আইডি পায়। প্রোফাইল পিক দেখেই তো নীলা কাশ খেয়ে যায়। ইস আবির, তুমি এত হ্যান্ডসাম কেন? বলে আবিরের ছবিতে একটা চুমু খায়। ছবি নিচে কমেন্ট করে, ওই আর এইসব ছবি দিবেন না। মেয়েরা তো আপনাকে দেখে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। আবিরের করা প্রতিটা পোস্ট দেখতে থাকে নীলা। আবিরের প্রায় সব পোস্টে সুরভি ম্যাম কমেন্ট করেছে। এই শাকচুনি তো আবার আবিরের সাথে লাইন মারতেছে না। কথাটা নীলা মনে ভাবে, যদি এমন কিছু হয় তাহলে নীলার কি হবে। হুট করে নীলা মুস্কানকে ফোন করে। আচ্ছা, তোর ভাইয়ের কেমন মেয়ে পছন্দ রে? মুস্কান ঘুমের ঘুরেই বলে, যারা পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের। নীলা থ্যাংক ইউ বলে ফোনটা কেটে দেয়। এদিকে মুস্কান কিছু বুঝতে পারেনি ঘুমের ঘরে এসে কাকে কি বলল। নীলা কাবার্ড খুলে একের পর এক কাপড় বের করতে লাগলো। নীলা কাবার্ডে শুধু জিন্স আর টপ ছাড়া কিছুই নেই। নীলা নিজের উপরে খুব রাগ হচ্ছে, কেন সে একটা বোরখা কিনলো না। এত রাতে অনলাইনে অর্ডার করলে তো আজ আর পাওয়া যাবে না। নীলা সারা রাত ঘুমাতে পারেনি। সে যে প্রেমে পড়ে একটি মহামারী রোগে আক্রান্ত হয়ে পড়েছে। নীলাকে সালোয়ার কামিজে দেখে ক্লাসের সবাই অবাক হয়ে গেল। নীলা আজ কোনো মেকআপ করেনি,
আবার মাথায় ওড়না দিয়ে এসেছে। নীলা হঠাৎ এমন পরিবর্তন ক্লাসের সবাই অবাক হয়ে গেছে। ক্লাসের সবাই বলাবলি করতেছে সূর্য আজ কোন দিকে উঠেছে। হঠাৎ করে নীলা এমন ভদ্র হলো কি করে? নীলা কারো কথা কানে না দিয়ে সোজা মুস্কানের পাশে গিয়ে বসলো। মুস্কান একবার তার দিকে তাকালো, তারপর সিট থেকে উঠে যেতে নিলেই নীলা শক্ত করে তার হাতটা ধরে। দেখ, এতদিন আমি যা করেছি, অনেক অন্যায় করেছি। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই প্লিজ আমাকে মাফ করে দে। তোকে না বলছি তুই আমার থেকে আর আমার ভাইয়ের কাছ থেকে 100 হাত দূরে থাকবি। আরে বাবা, সরি বললাম তো। আচ্ছা, এখন কি তোর পা ধরতে হবে? বল তাহলে, আমি তাই ধরি। তাও তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। শুধু তোর ভাইয়ের প্রেমে পড়েছি বলে তোকে সরি বললাম। তাছাড়া নীলা চৌধুরী কাউকে সরি বলে না। নীলা মনে মনে বলল, পা ধরতে হবে না, যেটা বলছিস সেটা করলেই হবে। নীলা মুস্কানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, প্লিজ বোন, ক্ষমা করে দে। এই তো কানে ধরলাম বলে মুস্কান কান ধরে বলে, আর কখনোই এমন হবে না। মুস্কান মুচকি হাসি দিয়ে বলল, থাক, আমার কান হাত ধরতে হবে না, কথাটা যেন মনে থাকে। নীলা মুস্কানের গালে দুটো চুমু দিয়ে, আচ্ছা মুস্কান, একটা কথা বলবি? বল। আবির স্যারের কি কি পছন্দ রে? কেন, ভাইয়া কি পছন্দ করে সেগুলো জেনে তুই কি করবি? না মানে জাস্ট এমনি জিজ্ঞেস করলাম আর কি। আমি কিন্তু অন্য কিছু গন্ধ পাচ্ছি। নীলা কিছু বলতে যাবে তার আগেই আবির ক্লাসে প্রবেশ করলো। ক্লাসের শেষের দিকে আসিফ আবিরকে বলল, আচ্ছা স্যার, সুরভি ম্যাম দেখি সবসময় আপনার খবর নেই। উনি আমার ক্লাসমেট ছিলেন তো, তাই হয়তো। আমার মনে হয় কি স্যার, ম্যাম আপনাকে পছন্দ করেই। একটু আগেও দেখলাম ঘুরে গেল এখান থেকে। আচ্ছা স্যার, ম্যাম কি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল? আসিফের এমন প্রশ্ন শুনে আবির সহ ক্লাসের সবাই অবাক হয়ে গেল। মুস্কান কিছু বলতে চাইছিল, কিন্তু আবির তার আগে ক্লাস থেকে বেরিয়ে গেল। এখনকার ছেলে মেয়েদের সাথে ফ্রি হওয়াও যাবে না। কখন কোন প্রশ্ন জিজ্ঞেস করবে, শেষে মান সম্মান সব ধুলের সাথে মিশে যাবে। আবির মনে মনে ভাবলো, আচ্ছা মুস্কান, সুরভি ম্যাম কি সত্যি স্যারকে পছন্দ করে? ম্যাম তো ভাইয়া বলতে পাগল। কয়বার যে প্রপোজ করেছে তার ঠিক নাই, দুবার তো হাত কেটেছে। কি, ম্যাম স্যারের জন্য হাত কেটেছে? দেখবি ম্যামের বাঁ হাতে দুটো কাটা দাগ রয়েছে। আচ্ছা, স্যারও কি ম্যামকে পছন্দ করে? প্রকাশ্যে তো কিছু বলে না, করতেও পারে। মুস্কানের কথা শুনে নীলার পুরো শরীর চলতে শুরু করলো। আগে এই সুরভির শাকচুন্নিটাকে সাইজ করি, তারপর তোর ভাইকে লাইনে আনবো। নীলা মনে মনে বলল। নীলা প্রায় 15 মিনিট ধরে আবিরের পেছনে পেছনে ঘুরছে, কিন্তু আবিরের বাচ্চা আবির তাকে কোনো টাইম দিচ্ছে না। স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। তোমার ফালতু কথা শোনার সময় আমার কাছে নেই। কথাটা বলে আবির চলে গেল। শালা বুদ্ধিজীবী, তুই যখন কথা বলবি তখন তোর কথা মন দিয়ে শুনতে হবে, আর আমার দুটা কথা শোনার সময় তোর নাই। আর কটা দিন সবুর করো, তারপর তোমাকে লাইনে আনবো। আমাকে ভাব দেখানো, তোমার ভাব আমি বের করব, বুদ্ধিজীবী। নীলা, আকাশ আর বর্ষা এক গাছের নিচে বসে গল্প করছে। আচ্ছা নীলা, সত্যি করে একটা কথা বলবি? বল। তোর কি হয়েছে একটু বলবি? কয়েকদিন ধরে দেখছি তুই পুরো একদম চেঞ্জ হয়ে গেছিস। নীলার ফোনের গ্যালারিতে ছবি দেখতে দেখতে বলল, আমার মনে হয় নীলা প্রেমে পড়েছে। ধ্যাত, কি যে বলিস না নীলা, তাও আবার প্রেম কখনো সম্ভব না। নীলা একটু রেগে গিয়ে বলল, কেন সম্ভব না? তার মানে তুই সত্যি প্রেমে পড়েছিস? নীলা মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা ঝাঁকায়। বলিস কি, তা কার প্রেমে পড়লি শুনি? নীলা একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, আবির স্যার। কাম সারছে, তুই না স্যারকে দুই চোখে দেখতে পারতিস না? বাট এখন স্যারকে না দেখলে আমার রাতের ঘুম হয় না। শেষ পর্যন্ত বুদ্ধিজীবীর প্রেমে পড়ে গেলি? ওই, ওকে খবরদার বুদ্ধিজীবী বলবে না, ওটা শুধু আমি বলবো। স্যারের সাথে বিয়ে হলে কিন্তু তোকে অনেক কিছু ছাড়তে হবে। স্যার পার্টি পছন্দ করেন না, টপ আর জিন্স পরা চিরদিনের জন্য বন্ধ। দেখবি বাড়ি থেকে বের হতে দেবে না তোকে। আমার কোনো সমস্যা নেই, আমি ওর জন্য সবকিছু ছাড়তে রাজি আছি। আকাশ মেয়ে বলে কি, এই তো দেখি পুরাই প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই তো দেখতেছি। হঠাৎ আকাশ একটা ছবি দেখে ফোনটা নীলার দিকে এগিয়ে দিয়ে বলল, এই ছোট্ট মেয়েটা কে রে? নীলা ছবিটা দেখে বলল, কে আবার? এটা আমি। দেখছিস ছোটবেলায় আমি কত কিউট ছিলাম। আচ্ছা, তোর কি কোনো যমজ বোন ছিল? না, আমি একাই, আমার কোনো বোন নেই।
আমি না তোর মতো একটা মেয়ের ছবি আবির স্যারের ফোনে দেখেছি। মেয়েটা একটা ছেলের বুকের ওপর ঘুমিয়ে আছে। নীলা আকাশের হাত থেকে ফোন নিয়ে একটা ছবি বের করে বলল, আচ্ছা ভালো মতো দেখ তো, এই ছবি ছিল নাকি? আকাশ ভালো করে দেখে বলল, হ্যাঁ এটাই তো ছিল। সত্যি? আকাশের কথা শুনি নীলা তো আনন্দের নাচা শুরু করে দিল। আচ্ছা তোরা থাক, আমি এখন আসছি বলে নীলা এক দৌড় দিল। নীলা বাড়ি গিয়ে তার বাবার হাতে তার মাথায় হাত রেখে বলল, বাবা সত্যি করে বলবা আবির স্যারকে তুমি চেনো? সাইফ চৌধুরী প্রথমে বলতে না চাইলেও নীলা জোরে জোরে দিয়ে শেষে মেশে বলে দিল, আবির তোর রায়হান আঙ্কেলের ছেলে। দেওয়ালে একটা ছবি টাঙানো ছিল, সেটা দেখিয়ে তাকে বলল, ওই যে ফর্সা নাদুস নদুস ছেলেটাকে দেখছিস তোর মায়ের কোলে বসে আছে, ওটাই আবির। নীলা ওর বাবার গালে চুমু খেয়ে বলল, বাবা আমি একেবারে ভালো হয়ে যাব, তুমি শুধু আবির স্যারের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। সাইফ চৌধুরী তো মেয়ের এমন কথা শুনে হতবাক হয়ে গেল। নীলা ডাইরেক্ট তার বাবাকে বলবো। সাইফ চৌধুরী তো মেয়ের কথা শুনে অবাক হয়ে যায়। তোর মাথা ঠিক আছে তো? বাবা আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, আমার সবকিছু ঠিক আছে, শুধু মনটা ঠিক নেই। বাবা আমি আবির স্যারকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। তুই আবিরের সাথে যে কাজটা করেছিস, এরপর কি তোর মনে হয় আমি তোকে বিয়ে করবে? আমি অত কিছু বুঝি না, আমি শুধু আবির স্যারকে চাই। আমি আবির স্যারকে ছাড়া বাঁচবো না বাবা। কেন হঠাৎ এমন কি হলো যে তোর দু চোখে শত্রুকে তুই ভালোবেসে ফেললি? তুমি বুড়ো মানুষ, তোমারও সব জানার দরকার নেই, তুমি শুধু বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা আমি তোর রায়হান আঙ্কেলের সাথে কথা বলতেছি, কিন্তু আমার মনে হয় না আবির তোকে বিয়ে করতে রাজি হবে। নীলা ওর বাবার গালে চুমু খেয়ে বলল, বাবা আমি একেবারে ভালো হয়ে যাব, তুমি শুধু আবির স্যারের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো প্লিজ। কদিন ধরে আমি রাতে ঘুমোতে পারছি না। সাইফ চৌধুরী মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তোর ঘুমের ব্যবস্থা করছি। থ্যাঙ্কস বাবা, কিন্তু একটু তাড়াতাড়ি বিয়েটা হলে ভালো হয়। সুরভি শাকচুন্নি মামদো চোখ পড়েছে আমার আবিরের ওপর। মনে মনে বলল। সাইফ চৌধুরী মুচকি হেসে তার রুমে চলে যায়। সাইফ চৌধুরীর ফোন করে আবিরের বাবাকে, রায়হান ভাই প্ল্যান তো সাকসেসফুল হয়ে গেছে, আমার মেয়ে তো আবিরকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে। বলেন কি ভাই, সত্যি? সেদিন রাতে যারা নীলাকে মহাখালী ফ্লাইওভারের ওপরে আটকে ছিল তারা সবাই সাইফ চৌধুরীর লোক ছিল। সিএনজি আলম সাইফ চৌধুরী পরিচিত ছিল। এসব পরিকল্পনা আবিরের বাবার ছিল। সত্যি এমন বুদ্ধি আপনার মাথায় কই থেকে যে আসে আমি বুঝি না। ভাই এমনি কি আর আবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছে? কিন্তু ভাই আমার তো আবিরকে নিয়ে টেনশন হচ্ছে। আবির কি নীলাকে বিয়ে করতে রাজি হবে? আবির রাজি হবে না কেন, ওর বাপ শুদ্ধ রাজি হবে। কথাটা বলে আবিরের বাবা জিহ্বায় একটা কামড় দিল। কি বললেন? না মানে আপনার ভাবি আছে না, ও সব সামলে নেবে। আবির ওর মায়ের একটা কথাও অমান্য করে না। আচ্ছা তাহলে আপনি আবিরকে রাজি করান, যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়ে দিয়ে দিতে চাই। নীলা তো আর তর সইছে না, ও নাকি রাতে ঘুমাতে পারছে না। প্রথম প্রেমে পড়লে যা হয় আর কি, বলে আবিরের বাবা উচ্চস্বরে হাসলেন। পরের দিন নীলার কাছে গিয়ে মুস্কানের পাশে বসে বলল, তোর ফোনটা একটু দে তো। কেন, কি করবি? আরে ভাই তোর ফোন কি আমি খেয়ে ফেলবো? বলে মুস্কানের হাত থেকে ফোনটা কেড়ে নিল। মোবাইল চাপতে চাপতেই হুট করে আবিরের নাম্বারটা লিখে নিল নীলা। আবির ক্লাসে আসতেই নীলা তার ফোনের ভিডিও অন করে এমন ভাব করে রাখলো যেন কেউ দেখতে না পারে। আবির ক্লাসে যতগুলো কথা বলল সব নীলার মাথার উপর দিয়ে গেল। নীলা শুধু মুগ্ধ হয়ে আবিরের কথাগুলো শুনছে, কিন্তু কোনো কিছুই বুঝতে পারছে না। আবির ক্লাস থেকে বের হওয়ার পর মুস্কান নীলাকে বলল, নীলা তুই পুরো ক্লাসে ভাইয়ার দিকে অমনভাবে তাকিয়েছিলি কেন? তোর ভাই কি সালমান খান না শাহরুখ খান যে তার দিকে তাকিয়ে থাকতে হবে? পড়াশোনা ছিল শুধু। রাতের বেলা নীলা প্রায় 20 বারের মতো ক্লাসে করা ভিডিওটা দেখে ফেলেছে। ভিডিও টানতে আবিরকে এত হ্যান্ডসাম লাগছিল যা লিখে প্রকাশ করা সম্ভব নয়। নীলার মাথায় হঠাৎ এত বুদ্ধি আসলো। সে ফোনটা নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করলো। রিং হওয়ার সঙ্গে সঙ্গে আবির ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? আমি মানুষ। আপনি মানুষ? সেটা তো আমিও জানি, দয়া করে আমার পরিচয়টা দেন প্লিজ। আমার পরিচয় হলো আমি একটা কিউট মেয়ে, দেখতেও বেশ সুন্দরী।
আমি আপনার সাথে একটু প্রেম ভালোবাসার গল্প করতে চাইছিলাম। আমার সাথে প্রেম ভালোবাসা গল্প করার অধিকার একমাত্র আমার ওয়াইফের আছে। সো আমি চাই না আমার ওয়াইফের হকটা নষ্ট করতে। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। রাখছি। দুদিন পর আবিরের মা আবিরকে বলল, আবির তোর সাথে কিছু কথা ছিল। মা বলো। তোকে না জানিয়ে আমাকে বিয়ে ঠিক করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, এতদিন পর তুমি বুঝলে আমার মনের কথা। মেয়েটা কে শুনি? মেয়ের নাম নীলা। নীলা মনে? কোন নীলা? তো ভালো মার মেয়ে, তোর বালিকা বধূ নীলা। পাগল নাকি? আমি ওই বেয়াদব নীলাকে কখনোই বিয়ে করব না। যে ভার্সিটিতে আসে টপস আর জিন্স পরে, ওকে আমি বিয়ে করব? তুই ভাবলে কিভাবে মা? দেখ, মেয়েটা ছোট থেকেই মায়ের আদর শাসন কিছুই পায়নি, তাই এমন হয়ে গেছে। এখানে আসলে আমি তো আছি, আমি ওকে শোধরানোর চেষ্টা করব, আর যদি না শোধরে তাহলে তুই তো আছিস। না মা, তুমি যাই বলো না কেন, আমি ওই বেয়াদব অহংকারী মেয়েকে বিয়ে করতে পারবো না। তোর ভালো মার সে চেষ্টাটাও পূরণ করবি না তুই? ইমোশনাল ব্ল্যাকমেল করতেছো? আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু ওকে বলবা আমি যা বলবো সেটাই করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি তাড়াতাড়ি নীলাকে খবরটা দিই। বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না, পারিবারিকভাবে বিয়ে হবে। কেন? নীলার কত স্বপ্ন আছে না বিয়ে নিয়ে, সেগুলো তো পূরণ করতে দেবে না? ওকে আগে আমার মতো করে গড়ে তুলবো, তারপর না হয় আবার অনুষ্ঠান করে বিয়ে করব। আচ্ছা। আবিরের মা সামনে বিয়েতে রাজি না হওয়ার কথা বললে রুমে গিয়ে দরজা লাগিয়ে লুঙ্গি ডান্স দিচ্ছে। নীলা, তোমারে তো আমি পিটিয়ে সোজা করব। তোমারে যদি না সোজা করছি তাহলে আমার নামও আবির না। এতদিন তোমার সাথে ভালোভাবে কথা বলেছি, কিন্তু তুমি আমার কথার পাত্তাই দাওনি। বিয়েটা করে নেই, তারপর দেখাবো তোমাকে আসল রূপ। আবিরের বিয়েতে রাজি হওয়ার কথা শুনে নীলা আবিরকে ফোন করে। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? আবির, আমি নীলা। এই, তুমি আমার নাম ধরে ডাকলে কেন? আমি যে তোমার স্যার, সেটা কি তুমি ভুলে গেছো? আর কয়দিন পর তো তোমার বউ হব, তাই এখন থেকে প্র্যাকটিস করতেছি। এখনও তো বউ হওনি, আগে বউ হও, তারপর দেখা যাবে। আর আমার নাম ধরে ডাকার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি তোমাকে অনুমতি দিয়েছি। তোমার নাম ধরে ডাকতে আমার আবার অনুমতি লাগবে? আবার তুমি? আমি তোমার বড় না ছোট? আচ্ছা সরি, আর বলবো না। আবির মুখ টিপে হাসলো। কেন জানি নীলার মুখে সরি শুনতে আবিরের অনেক ভালো লাগছে। সে এক অন্যরকম মজা পায়। এদিকে নীলা মনে মনে বলতেছে, দাঁড়াও চান্দু, আগে বিয়েটা করেনি, তারপর তোমার নাকে দড়ি দিয়ে আমার পেছন পেছন যদি না ঘুরাইছি, আমার নাম নীলা চৌধুরী না। কি হলো? ফোন রাখো। আর একটু কথা বলি না? আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতেছে। আগে বিয়ে করো, তারপর যত খুশি তত কথা বলো। এখন ফোন রাখো। আমার না খুব শখ ছিল বিয়ের আগে যার সাথে বিয়ে ঠিক হবে তার সাথে একটু প্রেম করব। তাহলে যেই ছেলে তোমার সাথে বিয়ের আগে প্রেম করবে তাকে বিয়ে করো। ইস, আপনি এমন কেন? ভালো লাগে না। আবির মুচকি হেসে বলল, আমি এমনই। আচ্ছা এখন ফোন রাখো, অনেক কথা বলেছো। আর একটু কথা বলি না? আচ্ছা একটা কথা বলবেন, আপনি এত সুন্দর কেন? আর আপনি এত ফেসবুকে সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন কেন? মেয়েরা তো আপনার প্রেমে পড়ে যাবে। এখন থেকে আর ছবি দেবেন না। টুক করে ফোনটা কেটে গেল। আস্ত একটা ফাজিল। একটু কথা বললে কি এমন হবে? মিস্টার বুদ্ধিজীবী, আপনি এখন যাই করেন আমি চোখ বুঝে সহ্য করব। এরপর যখন বিয়ে হবে তারপর দেখবেন এই নীলা কি জিনিস। আমার সাথে ভাববে না। আজ নীলা আর আবিরের বিয়ে। আজকে অনেকটা পারিবারিকভাবেই বিয়ে। যারা বিয়েতে আসছে সবাই অনেক মজা করতেছে, শুধু একজন মানুষ ছাড়া। তার খুব কষ্ট হচ্ছে, বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে হাসি মুখে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে সে অনেক খুশি। কিন্তু তার মনের মধ্যে যে কি ঝড় বয়ে যাচ্ছে সেটা শুধু সেই জানে। নীলা প্রায় 40 মিনিট ধরে বাসর ঘরে বসে আছে, কিন্তু আবিরের আসার নাম নেই। নীলা মনে মনে আচ্ছা মতো গালি দিচ্ছে আবিরকে। বুদ্ধিজীবী চান্দু শালা আমাকে বসিয়ে রেখে সবার সাথে আড্ডা দিচ্ছে। তোর যে আমি কি করব রে? ও শাশুড়ি আম্মা গো, তোমার ছেলে পাঠাও। নীলার চিৎকার করে বলল। হল রুমে বসে সবাই গল্প করছিল। নীলার এমন কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আবিরের বাবা আবিরের পিঠে একটা চাপড় দিয়ে বলল, যা বাবা, তোর বউয়ের আর তর্স হয়েছে না। আবির খানিকটা লজ্জা পেয়ে বলল, আর একটু পর যাই। আবিরকে আসতে না দেখে নীলা গভীর ভাবনায় ডুব দিল।
হঠাৎ তার মাথায় আসলো তাদের তো বিয়ে হয়ে গেছে, আর কিছুদিন পর তো তাদের বাচ্চা কাচ্চাও হবে। তাদের কি নাম রাখবে? পেয়েছি, ছেলে হলে নীল আর মেয়ে আবিদা। ওয়াও, আমি কি জিনিয়াস, 1 মিনিটের মধ্যে নাম ঠিক করে ফেললাম। আবির স্যারকে আমাকে নিয়ে গর্ব করা উচিত। নীলা মনে মনে বলল। আবির বাসর ঘরে ঢুকলো। এদিকে মুস্কান বাথরুমে ঢুকে শাওয়ারটা সেরে দিয়েছে। 2 হাত দিয়ে শক্ত করে মুখ চেপে ধরে কাঁদতে শুরু করলো। তার চোখের পানি যেন থামছেই না। কাছের মানুষ যখন অন্যের হয়ে যায় এত কষ্ট কেন হয়? এদিকে মুস্কান বাথরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিয়ে 2 হাত দিয়ে শক্ত করে মুখ চেপে ধরে কাঁদতে শুরু করলো। তার চোখের পানি যেন থামছেই না। কাছের মানুষ যখন অন্যের হয়ে যায় এত কষ্ট হয় কেন? আচ্ছা ভাইয়া, তুমি তো বলতে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তার সব ইচ্ছা পূরণ করে দেয়। তাহলে আমার ইচ্ছা পূরণ করলো না কেন? আমার দোয়া কবুল করলো না কেন? আমি তো প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ শেষে 2 হাত তুলে আল্লাহর কাছে শুধু তোমাকেই চাইতাম, তাহলে আমি কেন তোমাকে পেলাম না? কথাগুলো বলে আরো জোরে জোরে ফুপিয়ে কান্না শুরু করে দিল মুস্কান। হ্যাঁ, আপনারা যা ভাবছেন সেটাই ঠিক। মুস্কান ছোটবেলা থেকে আবিরকে পছন্দ করে, কিন্তু কখনো মুখ ফুটে সে কথা বলতে পারেনি। যদি আবির তাকে ভুল বোঝে, তার সাথে যদি সম্পর্ক শেষ করে দেয়, এসব কথা ভেবে সে আবিরকে তার মনের কথা বলতে পারেনি। এখন মুস্কানের আফসোস হচ্ছে, যদি মনের কথা আগেই বলে দিত তাহলে হয়তো আজ বাথরুমে বসে সবার চোখের আড়ালে কান্না করতে হতো না। মুস্কান চোখের পানি মুছে বলল, দোয়া করি ভাইয়া তুমি নীলাকে নিয়ে অনেক সুখী হও। মুস্কানের গাল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। মুস্কানের ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ হয়তো বাথরুমের 4 দেওয়ালের মাঝে সীমাবদ্ধ থাকবে। আবির আর নীলা হয়তো অনেক খুশি হবে, কিন্তু মুস্কান কি সুখী থাকতে পারবে? এই ছিল আমাদের আজকের গল্প। মানুষের জীবনে কিছু পাওয়া থাকে, কিছু চাওয়া থাকে, কিন্তু মানুষের জীবনে যে সবটাই চাওয়া পাওয়া পূরণ হবে এটা কোথাও লেখা নেই। মানুষের জীবনে যতটুকু জিনিস সে পাবে তাতেই খুশি থাকতে হবে। এই না পাওয়াটা নিয়ে আক্ষেপ রাখা যাবে না। যেমনটা মুস্কান এখন আফসোস করছে। সময়ের কাজ সময়ে করতে পারলে সেটা সাধন হবে, কিন্তু সেটা যদি 2 দিন পরে হয় তাহলে তোমাদের আফসোস করতে হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।